at Pencil to Pixel Creative Designs. Whether you need bold branding, compelling content, or high-impact marketing, our highly creative team is here to deliver. Let's create something extraordinary. Pencil to Pixel Creative Designs. হ্যালো আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের স্টুডিওটা, রাইট সাইডে আমাদের রিসেপশন। এখানে আমাদের কনসালটেশনস হয় এবং ক্লায়েন্টসরা বসে। ওয়েটিং এরিয়া, পিয়ার্সিং এরিয়াটা এখানে। আর এটা হচ্ছে রিসেপশন, তাই তো? হ্যাঁ, রিসেপশন। অরিন্দম আমাদের ব্যাপার হয়েছে ওর চশমাটা। হ্যাঁ, ও সবসময় ডিফারেন্ট স্টাইল ক্যারি করে। তাই এখানে কেন সবাই প্রত্যেককেই দেখছি কিছু না কিছু আলাদা রয়েছে, যেমন তোমার কানের এটা এটা কি কোনো স্পেসিফিক কাজ? এটা স্পেসিফিক, এটা আফ্রিকায় মুরসি ট্রাইবদের একটা হয়, যেটা ইয়ারলোব এক্সটেনশন হয় এবং লিপ এক্সটেনশন হয়। ইভেন আমাদের আপাতানি ট্রাইবের মধ্যেও রয়েছে ইন্ডিয়াতে, যাদের কান এক্সপ্যানশন করে। এবার এই দিকটা আমি দেখার চেষ্টা করবো পুরোটাই। আমি ছোট ছোট জিনিস কালেক্ট করতে পছন্দ করি, সো এরকম কিছু কালেকশনস রয়েছে। আর প্লাস কিছু আমাদের কনভেনশনে এগুলো অ্যাওয়ার্ডস মোস্টলি। এখানে তোমার কাজের মধ্যে বেশিরভাগ দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে প্রচুর স্কাল রয়েছে। এটা পারপাস কি, কেন এত? আমাদের ট্যাটু আর্টিস্টদের মধ্যে স্কালের একটা খুব ডিমান্ড রয়েছে অ্যাজ আ রেফারেন্স, বা ট্যাটুর সাথে একটা যায় স্কাল ব্যাপারটা খুব। তো বেসিক্যালি এগুলো আমরাই প্রোডাকশন করি এই পিসেস গুলো। ইট লুকস লাইক এক্স্যাক্টলি একদম স্কালের মতনই দেখতে, যেহেতু রিয়েল রাখা পসিবল নয়। তো আমরা পলিরেজিন দিয়ে এগুলোকে রিমেক করি। স্কালস রয়েছে আরো ফিগার্স, লাইক ওখানে জোকারটা রয়েছে, ওইটাও আমাদের। ইভেন ওখানে একটা স্পাইডার স্কাল টাইপের, ওটাও আমাদের। এটা নিজেদের প্রজেক্ট। একটা আমি নিলয়কে কথা জিজ্ঞেস করতে চাই যে বিটল না মাসল কার কখনো চাপা হয়েছে? হ্যাঁ, মোটামুটি টুকটাক চাপা হয়েছে। এটাও চালানো হয়েছে এরকম আর কি। আচ্ছা, আর কিছু আমি এইগুলো নিয়ে জানতে চাই, এইটা অ্যাকচুয়ালি কি? এইগুলো আমাদের ট্যাটু কনভেনশনের অ্যাওয়ার্ড, এটা কলকাতা ট্যাটু ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ডস। তো ইনফ্যাক্ট এইগুলো আমাদের বানানো, বাট আমাদের আর্টিস্টরাই কিছু প্রাইজেস পেয়েছে এইবারের। টোটাল নিতেশ কিতনে প্রাইজেস? 7টা প্রাইজ পেয়েছে এবার আমাদের স্টুডিও, এবার কনভেনশনে। ও, কনভেনশনে এখান থেকেই যা পার্টিসিপেট করেছে 7জন পেয়েছে। আর কম্পিটিটর কারা ছিল? পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা। আচ্ছা, ইন্টারন্যাশনাল কনভেনশন। তার মধ্যে 7জনের কতজনের প্রাইজ ছিল? টোটাল ছিল আমাদের 48 রাফলি। তার মানে এখানে এই গ্রুপ অনেক ভালো কাজ করেছে না? আর এখানে কিছু দেখাবার মতো তোমার স্পেশাল কিছু আছে? স্পেশাল প্রত্যেকটা জিনিসই আমার জন্য স্পেশাল। ছোট ছোট জিনিস, সিম্পল জিনিস, লাইক একটা নর্মাল ডাব শুকিয়ে গেছে, ওটা দিয়ে একটা পাখি বানানো। ছোট ছোট আমি সবসময় কালেক্ট করতে পছন্দ করি, এবং অনেক গিফটও দেয় প্রচুর। আমাদের ক্লায়েন্টসরাও এত ভালোবাসে, এসে প্রচুর গিফট দিয়ে যায়। লাইক অনেক জিনিস এখানে, ম্যাক্সিমাম জিনিস গিফট করেছে। গাড়িও ইনফ্যাক্ট, যেহেতু আমার খুব ফেভারিট এরকম পুরোনো গাড়ি, আমি পুরোনো জিনিসপত্র খুব ভালোবাসি। পুরোনো কাঠ হোক, পুরোনো ফার্নিচার হোক, পুরোনো গাড়ি হোক, যে কোনো জিনিস ক্লায়েন্ট এরকম আমার লাইকনেস জানে, সেই হিসেবে গিফট করে যায়। এটা আমাদের ট্যাটু এরিয়া। আমাদের আর্টিস্টরা এখানে ট্যাটু করে।
আমরা দেখতে পাচ্ছি তোমার এখানে অনেক মাস্ক রয়েছে, যেটা আমাদের চাইনিজ বা তিবেটিয়ান, হ্যাঁ, এটা কি পারপাসে রাখা এগুলো? আমি মাস্ক খুব ভালোবাসি জেনারেলি। আচ্ছা। নট অনলি টিবেটান বা চাইনিজ, যে কোনো ধরনের মাস্ক মেনলি আর্ট পিস হিসেবে আমি কালেক্ট করতে পছন্দ করি। সো এগুলো আমার কালেকশনের মধ্যেই বেসিক্যালি বেস্ট জায়গা স্টুডিও সেখানে লাগানোর জন্য। হাই সমেশ। তো আজকে আমার একটি ট্যাটু রয়েছে, তো গৌরব, হাই। হাই গৌরব। গৌরবের একটা পায়ে আজকে আচ্ছা, আমরা গৌরবের পায়ের যে কাজগুলো হবে ট্যাটুটা, সেটা তোমার বানানো হবে এখন, তাই তো? হ্যাঁ তো এখানে হচ্ছে তোমার কাজ করা হয়? হ্যাঁ, এখানে ট্যাটু স্টেশন, আমার এখানেই কাজ করি। আচ্ছা, আমরা ট্যাটু স্টেশন বলি। হ্যাঁ, আমার ওয়ার্ক স্টেশন এটা। আচ্ছা, নিলয় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে হচ্ছে তোমার গ্র্যাজুয়েট। গ্রাজুয়েশন। এই শহরের ড্রামার হিসেবেও তোমার যথেষ্ট নাম রয়েছে। একটা টাইমে, হ্যাঁ, নাম ছিল বা রয়েছে, কিন্তু আমি মাঝে মাঝে এখনো দেখতে পাই যে তুমি বাজাচ্ছ, তো সুতরাং এখনো ভুলে গেছো সেরকম বলা যেতে পারে না। রাইট। এবার ছোটবেলা থেকেই তোমার যে আর্ট নিয়ে চর্চা ছিলই, ঠিক আছে। তো যখন তুমি প্রথম যে রান্নাঘরের জিনিসপত্র নিয়ে তুমি নাকি ট্যাটু করা প্রথম শুরু করলে, স্কিনের মধ্যে তুমি কাজ করবে, এটা কি করে ভাবলে যে স্কিনের মধ্যে আমাকে করতে হবে? আর প্রথম স্কিন পেলেই বা কিভাবে তুমি তখন? টু বি ভেরি অনেস্ট, যদি আমি বলি, আমার মিউজিকটা আমাকে অনেকটা হেল্প করেছে। আর আমার ভাগ্যক্রমে ভালো বন্ধু পেয়েছি যারা কিনা আমাকে খুবই ট্রাস্ট করেছে তাদের স্কিনের ওপর কাজ করতে। তো ইনিশিয়ালি আজকে আমি যখনই স্টার্ট করেছি ট্যাটু, সবার প্রথমে আমি ট্রাই করেছি নিজের স্কিনে। তারপরে আমার ভীষণই ক্লোজ যারা ফ্রেন্ড, তারা এখনও আমার ক্লোজ ফ্রেন্ড, তাদের যে ট্রাস্টটা, সেটার জন্যই আজকে আমি ডেফিনেটলি থ্যাঙ্কফুল ওদের কাছে যে আমি স্কিন পেয়েছি ওই সময়। এবং যেহেতু আমি মিউজিকের সাথে রিলেটেড ছিলাম, তো অনেকেই চিনতো, জানতো, এবং সেইখান থেকেই ট্রাস্ট ফ্যাক্টরটা আসে। বলা যায় ওখান থেকে অনেকটা আমি সাপোর্ট পেয়েছি। প্লাস সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার বাবা মা, তারা যথেষ্টই সাপোর্টিভ ছিল। আমি যাই করেছি লাইফে ভীষণভাবেই সাপোর্ট করেছে। যদিও ফিনান্সিয়ালি আমরা খুবই যে ভালো কন্ডিশনে ছিলাম সেটা নয়, একটা টাইমের পরে আমাকে নিজের মিউজিকটা চালানোর জন্য এমন একটা পরিস্থিতি আসে যে আমাকে আর্ন করতে হবে। সেই সময় আমি ট্যাটুইংটা স্টার্ট করি। যদিও পেন্টিং অ্যান্ড অল ছোটোবেলা থেকেই আমি পেন্টিং এর সাথে জড়িত ছিলাম, এবং বাবা সবসময় পুশ করেছে পেন্টিং যাতে আমি পার্সু করি সবসময়। বাবা কি নিজেও এই এই জগতের সঙ্গে জড়িত? না, ট্যাটুর সাথে নয়, বাট এখন ইদানিং বাবা পেন্টিং জগতে রয়েছেন, এবং উনি একটা আর্ট গ্যালারিও করেছেন, এবং যারা বিলো পভার্টি লেভেল বা যে আর্টিস্ট যারা যেই সাপোর্টটা, সেই ক্ষেত্রে বাবা খুবই তাদেরকে চেষ্টা করে সাপোর্ট করার। এবং অনেক সময় এক্সিবিশন উইদাউট এনি চার্জ তিনি অর্গানাইজ করেন আর্ট গ্যালারিতে। বাবা ছোটবেলা আমি যখন একদমই ছোট ছিলাম, কি আমি জন্মের আগে বাবা পেন্টিং করতেন। তারপরে সেটা আর কন্টিনিউ করা হয়নি বিকজ ফ্যামিলি প্রেশার, ফিনান্সিয়াল কন্ডিশন, তো পুরোপুরি ছেড়ে দেন পেন্টিংটা। কিন্তু তারপর কোভিড টাইমে উনি আবার স্টার্ট করেন, কারণ উনি এক জায়গায় বসতে পারেন না, এবার উনি বেরোতে চাইতেন অ্যান্ড অল। তা আমি বাবাকে বলি তখন যে তুমি যেটা স্টপ করেছিলে ওটা আবার শুরু করো। তো সেইখান থেকেই বাবা আবার পেন্টিংটা চালু করেন কোভিড টাইমে, এবং যাই করেন এই অল্প সময়ের মধ্যেই আর্ট গ্যালারি অ্যান্ড অল সমস্ত কিছু আবার ডেভেলপ করে আবার নতুন রাস্তায় করে আবার চলে এসেছে। তো আমি তোমার যখন জানতে পারলাম যে তুমি রান্নাঘরের ইকুইপমেন্ট নিয়ে প্রথম শুরু করো ট্যাটুইং করা, হ্যাঁ, আমার মনে হয় যখন তুমি শুরু করেছো তখন তোমার কাছে অতটা অ্যাভেলেবেল ছিল না প্রফেশনাল যে ইকুইপমেন্ট রয়েছে। রাইট। কি রান্নার ইকুইপমেন্ট নিয়ে করেছিলে সেটা একটু বলা যেতে পারে? হ্যাঁ, এইটা মেনলি ট্যাটু মেশিন বানানো, কারণ ছোটবেলা থেকে আমার একটা টেন্ডেন্সি ছিল, যাই টয়েজ হোক যাই হোক আমি প্রথমে ভাঙবো, তারপর জুড়তে পারলে খেলবো। আচ্ছা। এটা একটা ছিল। সো সেইখান থেকে আমার একটা জিনিসপত্র বানানোর এইসব টেন্ডেন্সি ছিল। তো তখন ইউটিউব অ্যান্ড অল তো অতটা অ্যাভেলেবেল ছিল না, ঠিক। যেইটুকু
মাথা থেকে বার করে আইডিয়া থেকে ইউজুয়ালি আমি ইউজ করেছিলাম একটা কাঁটা চামচ ছিল তার মধ্যে। আমার কাছে মেশিনটা এখনো আছে স্টুডিওতে, আমি Studio তে আছে? আছে আচ্ছা। কাঁটা চামচ আছে, ওটার মধ্যে একটা পার্কার পেনের নিব ছিল যেটাতে নিডলটা থ্রু করা যেত, গিটারের স্ট্রিং ইউজ করা হয়েছে, জামার বোতাম ইউজ করা হয়েছে, তারপরে আরো অনেক টুকটাক ছোট ছোট জিনিস দিয়ে ব্যাপারটাকে বানানো হয়েছিল। আর এটা ইন্টারচেঞ্জেবল নিডল ছিল এবং প্রত্যেকটা ট্যাটু আমি যখন করতাম ওই মেশিনটা দিয়ে, আমাদের যে ক্লাচ পেন্সিল হয়, হ্যাঁ হ্যাঁ ক্লাচ পেন্সিলে আমি প্রত্যেকটা ট্যাটুর জন্য একটা করে ক্লাচ পেন্সিল কিনতাম, কারণ ক্লাচ পেন্সিলের মাথায় একটা টিপ পাওয়া যেত যেটা খুব ফোকাসড, নিডলটা ওটা দিয়ে পাস থ্রু করানো যেত। তো প্রত্যেকটা যাতে সেকেন্ড টাইম না ইউজ করা হয়, হাইজিনটা মেনটেন রাখার জন্য সেবার প্রত্যেকবারই আমি কিন্তু চেঞ্জ করে করেই ট্যাটু করতাম। এবং বন্ধুদেরকে ডেফিনেটলি থ্যাঙ্কফুল টু দেম যে ওই মেশিন দিয়েও তারা আমাকে ভরসা করেছে আজকে। ইভেন যে আমার ট্যাটু মেশিনের একটা ফুট সুইচ হয় যেটা থেকে মেশিন কন্ট্রোল করা যায়, এবং ওটা একটা চাটনির বাটি ছিল ছোট স্টিলের, ওগুলো সব আমরা দেখতে পাবো, তাই তো? একদম আজকে ঠিক। তোমার যখন মনে হলো যে না এবার আমি ট্যাটুটাকেই আমি প্রফেশন হিসেবে নিতে চাই, হ্যাঁ। এই একটা ডিসিশন তো সব থেকে বড় ডিসিশন হয় আমি স্টার্ট করি 2009-এর এন্ডের দিকে। নয়ারেন্ডের দিকে। হ্যাঁ, তো সেই সময় কি এতটা প্রচলন ছিল? এখনকার মানুষ যত স্বতন্ত্রভাবে আসছে ট্যাটু করার জন্য, সেই সময় কলকাতাতে তুমি যেভাবে নামলে যে না আমি ট্যাটু আর্টিস্টই হব, তাও ফুল ফ্লেজেড, তো সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং ছিল, বাট আমার ভিশনটা ক্লিয়ার ছিল যে ট্যাটুইং থেকে ইট ক্যান বি আ গুড ক্যারিয়ার অপশন। তখন জানার মধ্যে ছিল হচ্ছে তখন মায়ামি ইঙ্ক, এলে ইঙ্ক হ্যাঁ খুব তখন প্রচলিত ছিল এবং সবাই খুব ইন্সপায়ার্ড আমরা। তো মায়ামি ইঙ্ক, এলে ইঙ্ক দেখে অনেকটা বোঝা যে ট্যাটুইংটা কিভাবে হয়, কি করা হয়, এটা অনেকটাই অ্যাক্সেসেবল হয় ভায়া মায়ামি ইঙ্ক, এলে ইঙ্ক ওই টাইমটাতে। এবার যখন আমি ট্যাটুইং স্টার্ট করি তখন বোঝার জন্য জিনিসটা আমি আমাদের কলেজের একটা ক্যাম্প দার্জিলিংয়ে হয়েছিল, আমি গেছিলাম। আমার কাছে পয়সা ছিল না তখন, তো আমি একটা বন্ধুর থেকে ধার করেই একটা ট্যাটু করাই, ওখানে একটা ট্যাটু স্টুডিও ছিল দার্জিলিংয়ে। সেখানে 750 টাকা আমি বন্ধুর থেকে ধার করে আমি একটা ছোট ট্যাটু করাই নিজের ওপরে। তো সেটাতে আমি বুঝতে পারি এটা এরকম না যে খুব ডিফিকাল্ট আমার জন্য বা কিছু, মানে আমার জন্য ব্যাপারটা মনে হয়েছিল যে করা যেতে পারে, এটা অতটা মানে করা যেতে পারে অ্যাজ এ আর্টিস্ট না As অ্যাজ এ a- আর্টিস্ট হিসেবে? অ্যাজ আ আর্টিস্ট আচ্ছা। ওটা আমাকে খুব ইন্সপায়ার করে। আর আমার মনে হয়নি এটা রকেট সায়েন্স যেটা খুব করা যে খুব ডিফিকাল্ট, এরকম মনে হয়নি। তো সেখানে দেখে আমি অনেকটা বুঝতে পারি। তারপরে আমি যখন এসে চেষ্টা করি যে মেশিন কেনার জন্য বা কিছু, তখন ইন্ডিয়াতে একটা সাপ্লায়ার ছিল, কিন্তু যেই প্রাইসটা তারা কোট করেছিল সেটা আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য ওটা অ্যাফোর্ড করা সহজ ছিল না। আচ্ছা, কেন সহজ ছিল না একটু জানতে পারি? প্রাইস ফ্যাক্টর। প্রায় কত দাম এটা? তখন যেই মেশিনগুলো অ্যাভেলেবেল ছিল তখন কিন্তু খুব হাই কোয়ালিটি মেশিন অ্যাভেলেবেল ছিল না, চাইনিজ মেশিন। আচ্ছা। যেই মেশিনটা ফর এক্সাম্পল 5000 দাম, সেটা 40,000 চার্জ করা এই মুহূর্তে? সেই মুহূর্তে। আর আমি এটা কথা বলছি 2009-এর কথা। তারপর যেই ইঙ্কটা আমরা এখন ছোট বটল অফ ইঙ্ক ঠিক। 1500 প্রাইস আসে, সেটাকে চার্জ করা 9000, সেটা আমার পক্ষে অ্যাফোর্ডেবল ছিল না সেই সময়। তাই জন্যই ওই নিজের মেশিন বানানো, যাতে অ্যাটলিস্ট কিছু ওটা থেকে আর্নিং করে তারপরে আমি একটা মেশিনে ইনভেস্ট করতে পারি। বিকজ ইবেতে তখন পাওয়া যেত, কিন্তু হ্যাঁ, ইবে ইন্ডিয়াতে ততটা অ্যাভেলেবেল না। অ্যাভেলেবল ছিল না। অ্যামাজন এন্ড অল তো অনেক পরে এসছে, এখন সবকিছুই খুব ইজিলি অ্যাক্সেসেবল। সব কিছু আমরা এখন 100-র বেশি সাপ্লাই শপস আছে আমাদের দেশে। তো এখন জিনিসটা অনেকটাই অ্যাক্সেসেবল, অনেকটাই ইজিয়ার। সো এখন তো ওই টাইমে যে হার্ডশিপটা আমরা ফেস করেছি সেটা এখন এই জেনারেশনকে সেটা ফেস করতে হয় না। ইটস জাস্ট আ ক্লিক অন আ ফোন, ইটস অ্যাভেলেবল। আচ্ছা, নিলয়
সব সময় যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে আর এগুলো নিয়ে কাজ করতে পারে, আমি তোমাকে তোমাকে বলছি দুটো ব্যাপার। সেটা হচ্ছে একটা, ট্যাটু, মানে আমরা তুলিতে আর খাতাতে আঁকতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, যদি রংটা এদিকে ওদিক হয়ে যায় তাহলে নষ্ট হয়ে গেল আমার পেজটা। সেখানে একটা নিডলকে গেঁথে তুমি রং করবে এবং শরীরের মধ্যে সে পার্মানেন্ট আর্ট থাকবে, এটা সব থেকে বড় ব্যাপার। যে পার্মানেন্ট আর্ট বাই চান্স যদি খারাপ হয় তাহলে তো অনেক বড় সেই মানুষটারও প্রবলেম। Exactly. আরেকটা হচ্ছে সাউথ সিটি মলের জায়গার মতো তুমি এই জায়গাতে একটা ফুল ফ্লেজেড একটা স্টুডিও বানাবে এবং সেখানে কাজ হবে। এই ভাবনাটা তো অনেক বড় স্টেপ তোমার জীবনের। হ্যাঁ, এটা আমার প্রথম স্টেপ ছিল না, যদিও প্রথম স্টেপটা খুব ফানি। আমার মানে আমি মানে আমি যেই সময় ট্যাটুইং স্টার্ট করেছি তখন আমি বাবা মা তিনজন থাকতাম একটা ফ্ল্যাটে, 270 স্কোয়ার ফিট স্পেস। আচ্ছা, তো আমার নিজস্ব কোনো রুম ছিল না, বাবা মার বেডরুম আর একটা ছোট রুম যেখানে। জানতে পারি আমি? এটা 2009 ওই টাইমটাতে যখন আমি ফার্স্ট ট্যাটুইং স্টার্ট করি। আচ্ছা, তো প্রথমে আমি বাড়ি থেকেই স্টার্ট করি এবং আমি থ্যাঙ্কফুল যে আমি এরকম পেরেন্টস পেয়েছি। তো যখন আমার ক্লায়েন্টস আসতো, আমার বাবা মা কিচেনে ঘুমোতো। মানে দুপুরবেলা অবভিয়াসলি বাঙালিদের একটা থাকে ভাত ঘুম যে কথাটা, ঠিক। তো বাবা মা গিয়ে কিচেনে রেস্ট নিত মাটিতে শুয়ে। সো ওই সময় থেকে আর আমি তাদের বেডরুমটা অ্যাজ আ স্টুডিও পারপাস ইউজ করতাম। তো তাদের স্যাক্রিফাইস, তো সেখান থেকে তারপরে আমি 2010-এর মোটামুটি আমার 1 বছর মতো আমি ট্যাটু করছি। তারপরে আমি একটা স্টুডিও লেক গার্ডেন্সে একটা ছোট স্টুডিও 108 স্কোয়ার ফিট, ওটা আমি প্রথম নেওয়া হয়। বাবার অনেক সেভিংস, আমার সেভিংস সব কিছু মিলিয়ে একটা, তখন রিয়েল এস্টেট অতটা এক্সপেন্সিভ ছিল না, তো কোনো রকমভাবে আমরা পারচেস করি ওই প্লেসটাকে। সেটা আমার 2012 পর্যন্ত, মানে 2 বছর আমি ওখানে ট্যাটুইং করি। সেখান থেকে আমার একটা ক্লায়েন্ট বেস হয় এবং প্রচুর মানুষ আমার কাজের প্রতি আস্থা রাখে। এবং তারপরে 2012-তে আমি এই স্টেপটা নিয়ে একটা বড় স্টুডিও প্ল্যান করি, বিকজ ডিমান্ড তখন ছিল, লোকজন অনেক আসছিল এবং আমার কাছে ওই স্টুডিওতে স্পেস ছিল না। তো আমার সাথে আরো কিছুজন টিম মেম্বার জয়েন করে এবং সেখান থেকে আমরা এই স্পেসটাতে শিফট করি। বাট যখন আমি এতটা বড় স্পেস ডেফিনেটলি তখন দেখিনি, যদিও এটা এক্সপ্যান্ড হয়েছে পরে ওই সাইডটা। প্রথমে কি এই সাইডটা ছিল? প্রথমে এই সাইডটা ছিল, আগে রুম টাইপের একটা ছিল, ঠিক ঠিক। ভাঙাচোরা অবস্থায় ছিল, ওটাকে আমি রেনোভেট করে প্রপারলি, কিন্তু তখন রেন্ট ছিল অনেকটা হাই, যেটা কিনা বিয়ন্ড অ্যাফোর্ডেবল। আমার তখন নিয়ার অ্যাবাউট 55,000 রেন্ট ছিল 2012-তে। যদিও এটা কন্ডিশনই একদম ভাঙাচোরা অবস্থায় ছিল, তাই জন্য এই রেন্টটা, আদারওয়াইজ সাউথ সিটি মলের অপোজিটে আরো হাই রেন্টাল হওয়া উচিত। তো তখন আমার পক্ষে ওটা অ্যাফোর্ডেবল ছিল না। আমি অনেক ভাবনা চিন্তা করি, কিন্তু থ্যাঙ্কস টু মাই পেরেন্টস, বাবা তখন আমাকে একটা কথা বলেছিল জীবনে, যে বড় হতে গেলে রিস্ক নিতে হবে, রিস্ক না নিতে জানলে বড় হওয়াও কিন্তু ডিফিকাল্ট ব্যাপার। সো ওই জিনিসটা আমার মাথায় এখনো আছে এবং সেখান থেকেই রিস্ক টেকিং অ্যাবিলিটিস বা কিছু সেটা শুরু করা। আজকে আমরা লিজেটস্কিন আরো ব্রাঞ্চ আউট করি, আরো 4টে ব্রাঞ্চ রয়েছে এটা ছাড়া। হ্যাঁ, এটা ছাড়া এর থেকে বড় রয়েছে না সব? না, এটা আমাদের মেন এটা main। ব্রাঞ্চ হিসেবেই। ঠিক। একটা সল্টলেকে মনে আছে। সল্ট লেকে একটা আছে, কল্যাণীতে আছে, হাওড়া আভনি মলে আছে, আর একটা ব্যাঙ্গালোরে আছে আমাদের আউটলেট। আচ্ছা, ব্যাঙ্গালোরে যেটা আছে সেখানকার কাজ কিভাবে হয়? মানে সবাই তো ধরো তোমাকেই চাইবে না, তোমার লিজার স্কিনকেই সবাই চাইবে? আজকে আমরা টোটাল সব মিলিয়ে 26 জন মেম্বার আচ্ছা, ইন টোটাল। এটা আস্তে আস্তে আরো বাড়ছে। তো ওখানেও টিম রয়েছে যাদের কাজের প্রতি লোকেরা আস্থা দেখাচ্ছে। লিজার্ডস্কিন আজকে একটু পপুলারিটি গেইন করেছে যেই সময় থেকে কাজ করেছি, কারণ আমি যখন স্টার্ট করেছি তখন কলকাতায় ট্যাটু আর্টিস্ট বলতে গেলে 4 থেকে 5 জন মতন ছিল। আজকে হয়তো দেখতে গেলে 30,000 প্লাস আর্টিস্ট বোধহয় ওয়েস্ট বেঙ্গলে। সো কাইন্ড অফ
এই কাউন্টটা তুমি কি করে বললে? কাউন্টটা বিকজ আজকে আমি ইন্ডাস্ট্রির সাথে, মানে এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে, আগে এটা ইন্ডাস্ট্রি এটা কি বলা হতো industry? না, ট্যাটু মানে ইন্ডাস্ট্রি। সেখানে একটা কি সংস্থার মতন কিছু ব্যাপারে চেয়ারম্যান বা কিছু এরকম কিছু আছে নাকি এখানে এটার? না, চেয়ারম্যান বা সংস্থা এরকম কিছু নেই, কিন্তু আমি অনেক দিন ধরে যুক্ত এবং প্রচুর মানুষজন ট্রাস্ট দেখিয়েছে এবং চেষ্টা করেছি ভালো কাজ দেওয়ার মানুষকে। তো কান্ট্রিতে, মানে ইন্ডিয়াতে একটা ট্যাটু আর্টিস্ট হিসেবে লোকজন চেনে চেনে। এবং আমাদের কনভেনশনস হয়, সেখানে আমরা অ্যাটেন্ড করি। আমি নিজেও একটা কনভেনশন করাই কলকাতা ট্যাটু ফেস্টিভ্যাল যেটা। আচ্ছা, তো সেই হিসেবে আমাদেরকে ডেটা রাখতে হয়। তো সেই হিসেবেই আর কি মোটামুটি একটা রাফ ক্যালকুলেশন, বাট এটা এভরি ডে এভরি মান্থ এটা বাড়ছে পারছে কাউন্টটা। এটা। যারা ফাইন আর্টসের ছেলেরা তারাও আসছে, আমি এখানে তোমার এখানে এসে দেখলাম যে হ্যাঁ। তারা এই কাজও করতে শুরু করেছে। তো ওই বেসিক ট্রেনিংটা তুমি এখান থেকে দিয়ে দাও যে তুলি থেকে কিভাবে নিডল আসবে সেটা। নিডলে, হ্যাঁ, কারণ ট্যাটুইং খুবই টেকনিক্যাল একটি হ্যাঁ, কাজ। এটা না যে একজন যে ভালো ট্যাটু আর্টিস্ট হবে সে কিন্তু আর্ট, মানে টেকনিক্যালিটিসটা খুব ভালোভাবে জানবে, ঠিক। বাট ভালো আর্টিস্ট সে ট্যাটুইং করলেই যে সে খুব ভালো কাজ করতে পারবে সেটা কিন্তু নয়। কারণ আর্ট অ্যান্ড ক্রাফট, দিস ইজ মোর অফ আ ক্রাফট, মোর অফ আ টেকনিক্যাল নলেজ দ্যান জাস্ট আর্ট। সো ডেফিনেটলি ট্যাটু আর্টিস্ট যদি নিজস্ব একটা নাম করতে হয় বা নিজের স্টাইলটাকে ডেভেলপ করাটা যাতে অন্য কাজের থেকে আলাদা দেখতে লাগে, সেইখানেই কিন্তু আর্টিস্টের একটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট হয়। 2009-এর পর থেকে কিভাবে তুমি যে স্টোরিটা বললে, ইন্সপায়ারিং। সবার ক্ষেত্রেই যারা আমাদের ওই পারে শুনছে সেও ভাবতে পারবে। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম নিলয় হয়তো সব পেয়েই গেছে এগুলো সব, তাই না? হ্যাঁ, হয় না? তবেই তো সে সিদ্ধান্তগুলো নিতে পারে। কিন্তু নিলয় যে পুরোটা তৈরি করেছে, এটা আমার মনে হয় আমাদের ভিউয়ার্স যারা রয়েছে এখান থেকে অনেক কিছু শেখার আছে। মানে আমি আমার কাছ থেকেও আমিও কিন্তু অনেক কিছু জানতে পারছি এখানে বসে, যে অনেক আমি স্ট্রাগল রয়েছে। মানে ইনফ্যাক্ট যখন আমি মিউজিকও স্টার্ট করেছি, মিউজিকও কিন্তু যে আমি ইনস্ট্রুমেন্ট পেয়ে স্টার্ট করেছি এটা না, আমি রঙের ডাব্বা, তারপরে হরলিক্সের কৌটো, এইসব দিয়ে ফার্স্ট কিন্তু আমার ড্রাম সেটও ওরকম ভাবেই বানানো। ওটাও আমার, মানে বিকজ আমার ফ্যামিলির কাছে সেই সামর্থ্যটা ছিল না ওই সময়। আহ, মানে একদমই লো, লোয়ার মিডল ক্লাস থেকেও কম বলা যেতে পারে। তাহলে সাফল্য যদি বলতে পারি যে জেদ আর ইচ্ছা যদি থাকে আর চেষ্টা থাকে, তাহলে আমার মনে হয় যে success দিচ্ছে সাপোর্ট, বাবা মার সাপোর্টটা support খুবই খুব ইম্পর্টেন্ট। জরুরি। ওটা হলে পরে অনেকটা ইজিয়ার হয়ে যায়। বাবা মা সাপোর্ট না করলে আরো চ্যালেঞ্জিং হয়ে ওঠে ব্যাপারটা। তো ভিউয়ার্সদের কাছে এটাই বক্তব্য, যারা পেরেন্টস তারা হ্যাঁ, নিজেদের ছেলে মেয়ের কে যেটা করতে চাইছে সেই সাপোর্টটা যাতে করে, তাহলে তাদের পক্ষে, মানে দুনিয়ার সাথে লড়াই করার যে জেদটা বা পাওয়ারটা আরো বেড়ে যায় আরো বেড়ে যখন যাবে। বাবা মার সাপোর্টটা সাথে থাকে। তো তোমার মা বাবা কি বুঝে গেছিল যে এটাতে একটা সত্যি করে ফিউচার রয়েছে? এটা বোঝাতে পেরেছিলে তুমি তখন? আমি সামহাও, যেহেতু বাবা আর্ট ফিল্ড, মানে আর্ট খুবই ভালোবাসেন এবং আর্টের সাথে বাবাকে বোঝানোটা অতটা ইজিয়ার, মানে অনেকটা ইজিয়ার ছিল। ঠিক, ঠিক। আর একটা ভিশন দেয়া যে দেখো ট্যাটুইংটা আজকে কিন্তু ইন্ডিয়াতে হয়তো নতুন, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু অনেকটা বেটার জায়গায় যেতে পারে। তো টাচউড যেই ভিশনটা আমি দেখিয়েছিলাম, হয়তো তার থেকে বেটার জায়গায় আসতে পেরেছি। ঠিক। সেটা অবভিয়াসলি তাদের ভালোবাসা, তাদের সাপোর্ট এবং বিশ্বাস। বিশ্বাস এটা। এখন তো তোমার মানে এতটা তোমার জায়গা করে ফেলেছো যে বিভিন্ন বাইরের যে ব্র্যান্ড তারাও তোমার সঙ্গে কোলাবোরেট করেই কাজ করছে। হ্যাঁ, ফর এক্সাম্পল দিস মেশিন, এটা শাইন বলে একটা কোম্পানি, জার্মানির একটা ব্র্যান্ড, বলা যায় অ্যাপেল অফ ট্যাটু ইন্ডাস্ট্রি, বিকজ দে আর দ্য বেস্ট প্রোডাক্ট। ঠিক। মানে আমি বলবো আমার লাক যে তারা রেকগনাইজ করেছে আমার কাজ 2013-তে এবং আমি তাদের সাথে 2013 থেকে অ্যাসোসিয়েটেড।
আমার নিজের বলাটা ঠিক আমার আচ্ছা, ভালো না জানলে আমরা কি করে পৌঁছাতে পারবো, তাই না? তো সুতরাং আমার মনে হয় যে তুমি এমন ভাবে বলো, আমরা অন্যভাবে আরো বুঝিয়ে দেবো। তুমি একটুকু আমাদেরকে হিন্টস দাও। I was the আসলে মন খুলে বলো প্লিজ, রিকোয়েস্ট এটা। I was the third artist in Asia to get sponsorship by Shine. আচ্ছা, তো ইন্ডিয়াতে ফার্স্ট বলা যায়। ইন্ডিয়াতে ফার্স্ট এটা। ফার্স্ট আমি যে স্পন্সরশিপ পেয়েছিলাম এই মেশিনের ব্র্যান্ডটা, আজকে নিডল আর মেশিন, দে বোথ স্পন্সর মি অলসো। যে কালার রেডিয়েন্ট, ওটা ইউএস এর কোম্পানি, ওর স্পন্সরশিপও আছে আমার। আসলে টেকনিক্যাল যদি জানতে চাই, হ্যাঁ। এই স্পন্সরশিপ মানে ওদের সঙ্গে তোমার কি চুক্তি হয় অ্যাপ্রক্স? ওদের যখন নতুন মেশিন লঞ্চ হয় সেটার টেস্টিং আমি আচ্ছা। করি, তাতে কিছু ডেভেলপমেন্ট ফ্লস যদি থাকে সেটা আমি ওদেরকে সাজেশন দিতে পারি, এটা করলে এটা বেটার হয়। অ্যান্ড অবভিয়াসলি যখন নতুন মেশিনস লঞ্চ হয় আমাকে তারা স্পন্সার্ড মেশিন প্রোভাইড করে এবং নিডলস স্পন্সরশিপস আসে আমার। প্লাস যখন ইন্টারন্যাশনাল অনেক কনভেনশনস হয় তখন কনভেনশনের বুথ স্পন্সার থাকে ওদের কোম্পানির থেকে। সো হ্যাঁ, ইউরোপে আমি ওদের সাথে অনেকগুলোই কনভেনশনস করেছি, রিপ্রেজেন্টিং ইন্ডিয়া ইন আ হোল, সেই হিসেবে দেখতে গেলে। গৌরব, हाय 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 गौरव। उनका जो हाथ में है वो टाटू निलॉय ने किया है, दोनों 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 हाथ ही। हाँ। और जो पैर में था वो चंडीगढ़ में किया है, स्टार्ट किया था। आउटर पार्ट जो है। अभी अभी चंडीगढ़ में क्या प्रॉब्लम हुआ है कि अभी कवर अप करने के लिए लिजर्ड आर्ट में आना पड़ा निलॉय के पास? प्रॉब्लम एज सच इतना नहीं था, बट लाइक डिजाइन अच्छा लगता है पहले, तो कई बार नहीं लगता, वो ग्रो नहीं होता, नहीं तो मुझे अच्छा नहीं लगा उसके बाद। উনি কি বললেন যে সময়ের সাথে সাথে আমার ডিজাইনটা ভালো লাগছে না। তুমি কি যখন কোনো কাজ করো নিজের প্রথম ক্লায়েন্টের ফ্রেশ যখন থাকে তখন কি এটা ভাবার চেষ্টা করো আগামী 10-15 বছর যাতে ওর মনের মধ্যে টাচ থাকবে সেভাবেই কি এগোবার চেষ্টা করো? এক্স্যাক্টলি, মানে আমরা যখনই মানে যারা আমার টিমের সাথে অ্যাসোসিয়েটেড সবাইকে এটাই বলা যে তোমরা ফ্রেশ ট্যাটুর জন্য কাজ করো না, তোমরা হিল ট্যাটুটা কি হয় মানে 5 বছর 10 বছর পর ফিউচারটা ভেবে ট্যাটু করো। কারণ ফ্রেশ ট্যাটু আমরা অনেক সময় খুব প্রচুর আমরা কাজ করতে পারি সেটা দেখানোর জন্য, ছবি তোলার জন্য ফ্রেশ একটা ডিটেল ট্যাটু করে দিলাম, কিন্তু এটা ক্যানভাস নয় বা পেপার নয় যে আমরা যেটা করছি আজকে 15 বছর পরেও সেম থাকবে, সেটা নয়। কারণ আমাদের স্কিনের মধ্যে অনেক রিয়াকশনস হয়, আমাদের হোয়াইট ব্লাড সেলস পিগমেন্টসগুলোকে কন্টিনিউয়াসলি অ্যাটাক করতে থাকে, অনেক সায়েন্স আছে এটার পেছনে। তো যদি 10 বছর পরে ভালো রাখার জন্য যেই পিসটা করার দরকার, যেই ডিটেলগুলো কমিয়ে যাতে লংজিভিটিটা বেশি থাকে, সেটা সবসময় আমাদের প্রায়োরিটি থাকে। মোর দেন 10 টাইমস হি ফ্লিউ ফ্রম চণ্ডীগড় থেকে 10-12 বার আচ্ছা, এসেছে। উনি কি চণ্ডীগড়েরই? হ্যাঁ, লুধিয়ানা থেকে উনি। ও। চণ্ডীগড় থেকে প্রত্যেকবার ফ্লাইট নিয়ে আসে, ট্যাটু করায়, আবার চলে যায়। अच्छा गौरव, यहाँ पर के कुछ काम था और उसके हिसाब से ही यहाँ पर आना पड़ा या सिर्फ इसके पास जाना पड़ा? अरे बाप रे बाप। हाँ? আর এরকম বাইরের কাস্টমার আছে নাকি ফরেনের? ফরেনে আমার এভরি ইয়ার আমাকে 3 মাসের জন্য জার্মানিতে থাকতে হয়, শুধু ট্যাটুর জন্য? শুধু ট্যাটুর জন্য। আর ওখান থেকে কেউ আসে এরকম যেমন হ্যাঁ, গৌরব এসছে, আসে? অনেকে আসছে। যদি আমি জিজ্ঞেস করি যে এখানে তোমার এমনি তো ক্লায়েন্ট যা দেখতে পাচ্ছি রয়েছে, সেলিব্রিটি ক্লায়েন্ট করো তুমি কাজ রয়েছে? লিজার্ড স্কিনের বলতে গেলে সেলিব্রিটি ক্লায়েন্ট লিস্ট ইজ নেভার এন্ডিং, অনেকটাই লম্বা লিস্ট। কিন্তু ইফ ইউ আস্ক মি পার্সোনালি, আমি খুব একটা প্রেফার করি না সেলিব্রিটিদের ট্যাটুস করার। কেন? কারণ আমার কাছে আর্টিস্টিক ফ্রিডমটা খুব ইম্পর্টেন্ট। আমি পাস্ট কিছু এক্সপিরিয়েন্সেস থেকে দেখেছি যে সেলিব্রিটিদের সাথে সেই ফ্রিডমটা পাওয়া যায় না অনেস্টলি বলতে, বিকজ অবভিয়াসলি তারা একটা পজিশন থেকে বিলং করে, তারাও প্রচুর লাইফে স্ট্রাগল করেছে হ্যাঁ, এবং তাদের কাছে ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি একটা ট্যাটু করাতে এসেছি, সেটা পুরোপুরি আমার ডিসিশন, আর এটাতে নাথিং রং ইন ইট। বাট আমি যখন ট্যাটু করছি, আমার ফ্রিডমটা, ট্যাটু এজ আ আর্ট ফর্ম, তো আমার আর্টের জন্য যে কমপ্লিট ফ্রিডমটা, ওটা আমার পক্ষে খুব ইম্পর্টেন্ট মনে হয়, বিকজ তাতে একটা ভালো কাজ ডেলিভার করতে অনেক ইজিয়ার হয়। আনলেস এন্ড আনটিল আমরা ওই ফ্রিডমটা পাই, আমরা কিন্তু কাজেও সেই
ডেলিভারটা করতে পারি না। প্রত্যেকটা সময় খুব প্রেশার একটা ক্রিয়েট হয়, আর প্রেশারে আর্ট ক্রিয়েট হয় না। আহ, সেই ফ্লোটা খুব ইম্পর্টেন্ট, সেই কারণেই আমি পার্সোনালি খুব একটা প্রেফার করি না আনলেস এন্ড আনটিল তিনি মানে আমার খুব ক্লোজ, বা উনি আমার থেকেই চাইছেন জোর করে এবং আমাকে কমপ্লিটলি ফ্রিডমটা দিচ্ছে কাজ করার। আচ্ছা, তো তুমি যেটা বলছো সেটাকে আমি যদি সহজ করি তাহলে কি ঠিক এটা বলতে চাইলে যে তারা অনেকটাই ট্রেন্ডি যে আর্টওয়ার্ক রয়েছে সেটাকে দেখে যতটা চাইছে তুমি তোমার আর্টওয়ার্কটা দিলে ওনারাও ট্রেন্ডি দেখতেই অভ্যস্ত, যে আমি একটা বলিউডের একজন স্টার রয়েছে আমাকে এইটা করে দাও, বা এই পিন্টারেস্ট দেখে পরে করে দেওয়া, এইটা বেশি প্রেফার করে তারা, নাকি তোমার ইনপুট বা তোমার ক্রিয়েটিভিটিটা কম চাই? আমার ক্রিয়েটিভিটি, আমার ইনপুট খুবই কম থাকে ইন কম থাকে। দ্যাট কেস, যেটা আমার মনে হয় যে আমি একটা বন্ডেজ লেবারের মতন কাজ করা আচ্ছা রাদার দ্যান আর্টিস্ট। সো ঠিক। ওই প্রেফারেন্সটা আমার নেই, মানে আমি কাজ করব না তাও ভালো, বাট প্রেশারে কাজ করাটা আমার পক্ষে একটু, মানে আমার পার্সোনালি খুব ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে লিজার স্কিন আর একটা হচ্ছে নিলয় দাস। হ্যাঁ। এই দুজনেরই ক্ষেত্রেই যদি কেউ পিন্টারেস্টে নিয়ে আসে যে আমি এটা করব, তারা কি অ্যালাউ করে, না তারা প্রত্যেককে সবসময় বলে যে নিজের মতন তোমরা কাস্টমাইজ করো এবং সেটাই করো? আমরা স্ট্রিক্টলি কাস্টমাইজ কাজ করার প্রেফার করি, বিকজ ট্যাটু একটা এমন একটা জিনিস যেটা লাইফ টাইম কারো স্কিনের উপর, ঠিক, বডির ঠিক। ওপর থাকছে, সেখানে যদি পার্সোনালাইজড ফ্যাক্টরটা না থাকে দেন ইটস লাইক কপি পেস্ট থিং। আজকে আমি যেই মিনিংয়ে ট্যাটুটা করাতে চাইছি হয়তো আর 5টা মানুষ সেম মিনিংটায় করাবে না। তো আজকে যদি সে একটা রেডি ডিজাইন নিয়ে আসে তার ভালো লাগতেই পারে নিশ্চয়ই, কিন্তু আমরা সেই ফর্মটাকেই রেখে ওটাকে কাস্টমাইজ করে এবং তাকে পুরোপুরি একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স দেওয়ার অলওয়েজ চেষ্টা করি। আচ্ছা, এবার আমি তোমার যেহেতু এই জায়গায় রয়েছে, এই মুহূর্তে তুমি কাজের মধ্যে রয়েছো, কিছু প্রশ্ন আমি এখানে করতেই চাইবো। হ্যাঁ। যেটা হচ্ছে মিথ, আর কিছু কিছু ভুল ধারণাও রয়েছে সেগুলোর মধ্যে। ট্যাটু যারা করে ওটাকে কি বলবো, বাংলায় আছে বকে যাওয়া যা ছেলে তারাই নাকি ট্যাটু করে, এটা নিয়ে তোমার কি মত? এটা একদমই ঠিক কথা নয়, বিকজ ট্যাটু একটি আর্ট ফর্ম, এবং আমরা যখন জন্ম নিয়ে একটা মানে খালি ক্যানভাস নিয়ে জন্মাচ্ছি, কিন্তু যদি আমরা সেটাকে প্রপারলি ডেকোরেটই না করতে পারি, অ্যাজ আ মানে ট্যাটু ইজ দ্য অনলি ফর্ম যেটা কিনা আমাদের বডির ওপরে থাকছে এবং আমরা ওটা নিয়ে জীবনের লাস্ট মুহূর্তটা অবধি কিন্তু তার সাথে কাটাচ্ছি, এবং এটার সাথে বকে যাওয়ার একদমই কোনো রিলেশন নেই। সেই ধারণাটা এখন আস্তে আস্তে অনেক চেঞ্জ হয়েছে। আগে প্রচুর মানুষ বলতো যে হ্যাঁ ট্যাটু খুব বাজে একটা জিনিস, কারণ সেই নলেজটা লোকেদের ছিল না, কারণ আমরা ট্যাটু বলতে দেখে এসছি আমাদের কালচারে যে উল্কি বা মেলায় গিয়ে ঠিক। গোদনা করা, হ্যাঁ। বাট ট্যাটুইং খুবই একটা হাইজিনিক এবং মেডিকেল প্রসেস। যদি আমরা দেখি পুরো ওভারঅল সেট আপটা ঠিক। কতটা হাইজিন মেনটেন করে আমরা প্রত্যেকটা জিনিস কাজ করছি, তো সেই কারণেই কিন্তু অনেকে ভাবে যে এটা ঠিক নয় এবং বকে যাওয়া ব্যাপার নয়, এটা একদমই নয়। এটা পুরোপুরি আমরা একটা আর্ট ফর্ম দিয়ে নিজেকে এক্সপ্রেস করছি আমাদের বডিতে, সেই হিসেবে কিন্তু এটাতে করে বিভিন্ন ধরনের যে কর্পোরেট জব রয়েছে, বা ধরো ধরো ডাক্তার, তারপর উকিল, এটাতে কোনো সমস্যা হয় না তাদের চাকরি পেতে? এটাও প্রশ্ন একটা। না, আমাদের অনেকেই ডক্টর ক্লায়েন্টস, লয়ার ক্লায়েন্টস, তারা অনেকেই রয়েছে এবং তারা হেভিলি ট্যাটুড, প্রচুর ট্যাটু করিয়ে এ করছে। তাদের অসুবিধা বলতে অনেক সময় কর্পোরেট, অনেক সময় হসপিটালিটি, যারা ডিপার্টমেন্টে কাজ করতে যায়, অনেকে ভিজিবল ট্যাটু, তাদের কোম্পানি পলিসি থাকে আচ্ছা যে ভিজিবল ট্যাটুস দিয়ে তারা কাজ করে না। কিন্তু যদি আমরা বাইরের কালচার দেখি, হ্যাঁ। ইউএসএ, ইউরোপে প্রচুর মানে ওখানে কোনো রেস্ট্রিকশনস নেই যে এই ট্যাটু করলে তার সে কাজ পাবে না, চাকরি পাবে না বা কিছু। আর্মি যখন লোকে অ্যাপ্লাই করে আর্মির জন্য, হয়তো তখন কিছু ক্লজ থাকে যে জয়নিং এর সময় সে ট্যাটু ভিজিবল যাতে না হয়, কিন্তু অনেকেই আর্মি এবং পুলিশের হাই র্যাঙ্কে তারা কিন্তু আমাদের কাছ থেকে ট্যাটু করিয়ে যায়, যখন তারা চাকরি পেয়ে যায় তাতে কোনো অসুবিধা বা কিছু হয় না। আচ্ছা, আগে কেন হয় প্রবলেমটা? এটা যার যার
মেন্টালিটি, গভর্নমেন্ট পলিসি বা কোম্পানি পলিসি সেটা পুরোপুরি পার্সোনাল, কিন্তু আস্তে আস্তে হ্যাঁ। যেই জেনারেশনটা এই পলিসিগুলো হ্যাঁ। ক্রিয়েট করছে সেই জেনারেশনটা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে, নতুন জেনারেশন Retired হচ্ছে এগিয়ে এখন। আসছে, রিটায়ার্ড হয়ে যাচ্ছে, নতুন জেনারেশন আসছে, নতুন জেনারেশনের কাছে কিন্তু এটা খুবই ইজিলি অ্যাকসেপ্টেবল এবং তারা কোনো প্রবলেম তাদের জন্য হয় না ট্যাটু থেকে। আচ্ছা, তুমি বললে যে হাসপাতালের ক্ষেত্রে অনেক ধরনের জায়গা রয়েছে যেখানে ভিজিবল ট্যাটু যেন না থাকে, ঠিক এটাই কারণ? যদি কোনো, যেহেতু ওখানে পাবলিককে ডাইরেক্ট ডিল করছে আর বাই চান্স কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তখন এই ট্যাটুটা মনে হয় দেখে একটা রক টাইপের ডাক্তার আছে, চলো ধরে একে আগে, মানে এই গাফিলতি থাকতে পারে। হ্যাঁ, এটা পুরোপুরি ওই মানুষের মেন্টালিটি না? মেন্টালিটি আমাদের যেরকম 5টা আঙ্গুল সমান নয় সেরকম প্রত্যেকটা মানুষও সমান হয় না, প্রত্যেকটা মানুষের আইডিওলজি ডিফারেন্ট থাকে, ঠিক। তো সেই কারণেই সেই জন্য আগের থেকে বলা থাকে এটা। হ্যাঁ। আচ্ছা, আমরা ছোটবেলাতে ট্যাটু, তখন আমি নাম শুনিনি সত্যি করে, আমরা অনেকে হয়তো এরকম গ্রামে গঞ্জে যারা থাকতো আগের, নাম শোনেনি, তারা উল্কি দেখেছিল মেলাতে। হ্যাঁ, কতটা পার্থক্য উল্কি আর ট্যাটু? উল্কি কিন্তু ট্যাটুরই বাংলা নাম উল্কি, ঠিক। প্রসেসটা সেম বাট সেম বাট ডিফারেন্ট। ইন আ ওয়ে হাইজিন যদি আমরা কনসিডার করি এবং আর্টওয়ার্ক যদি কনসিডার করি, দুটোর মধ্যে অনেকটাই ডিফারেন্স হয়, বিকজ উল্কি যারা করে তারাও কিন্তু উল্কি শিল্পী হিসেবেই বলা হয় তাদেরকে, কিন্তু তাদের ওই বেসিক নলেজটা থাকে না। আমাদের দেশে হাইজিন কথাটা কিন্তু শুধু নামেই হাইজিন, বিকজ হাইজিন মেনটেন করতে গেলে যে কি করতে হবে সেটা খুব বোঝার বিষয় একটা। আমি সরি টু সে, আমি অনেক ছোটবেলা থেকে আমার অনেক দাঁতের প্রবলেম, আমি অনেক ডেন্টিস্টের কাছেও গেছি, কিন্তু গিয়ে দেখেছি যে একটা গ্লাভস পরে বা গ্লাভস না পরে কিন্তু তারা মুখের ভেতর হাত ঢুকিয়ে দিচ্ছে বা অ্যাপারেটাস ইনস্ট্রুমেন্টস ধরছে, বা একটা কিছু র্যাপ করা যেটা বারবার টাচ হচ্ছে, প্রত্যেকটা মানে ক্লায়েন্টের জন্যই কিন্তু তারা সেম র্যাপটা কিন্তু চেঞ্জ করছে না, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কিন্তু ওয়ান টাইম ইউজ, এটা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে হয়, প্রত্যেকটা জিনিস রির্যাপ করতে হয়, যেটা কিন্তু না ইভেন আমি অনেক ডক্টরদের ক্ষেত্রে আমি ব্যাপারটা কিন্তু দেখিনি। সো সেই কারণে আমি বললাম যে হাইজিন ব্যাপারটা খুবই বোঝার একটা বিষয়, বিকজ আনলেস এন্ড আনটিল আমরা লজিক্যাল রিজনিং দিয়ে ওটাকে দেখছি, হাইজিনটা বোঝা খুবই মুশকিল। কোভিডের সময় খুব উঠেছে যে আমরা গ্লাভস পরে সবকিছু করব, কিন্তু গ্লাভস পরলেই যে হাইজিন মেনটেন হচ্ছে সেটা নয়। হ্যাঁ, আমি খুব ফানি একটা স্টোরি বলি। কোভিডের সময় আমি একটা মিষ্টির দোকানে গেছি ঠাকুরের মিষ্টি কিনতে, তো দেখছি যে যেই হাতে গ্লাভস পরে উনি মিষ্টিটা দিচ্ছে সেই হাতেই টাকাটা নিচ্ছে, তো এটাতে হাইজিনটা কি মেনটেন হলো? ইটস দ্য সেম থিং। টাকা পয়সা এমন একটা বস্তু যেটা কিনা ওয়ান অফ দ্য, মানে খুবই নোংরা একটি বস্তু, আমরা জানি না ওটা কত হাত ঘুরে এসছে এবং কোন কোন কন্ডিশনের থ্রু দিয়ে ওটা কিন্তু পাস হয়েছে। সো গ্লাভস পরলেই যে আমরা হাইজিন বুঝে গেলাম, মেনটেন করলাম, এটা কিন্তু নয়। সেই কারণে এটা খুবই বোঝার এবং বুঝে রিয়াক্ট করার একটা বস্তু। তো আমি যদি জিজ্ঞেস করি নিলয় দাসের কাছে বা লেজার স্কিন ট্যাটুর কাছে হাইজিন বলতে কি বোঝায়, কারণ তুমি বারবার তোমার মুখে হাইজিন শব্দটা বারবার উঠে আসছে আর খুব জোরালো ভাবে। হ্যাঁ, আজকে ট্যাটু করা কিন্তু আমাদের একটা ওটির থেকে কম কিছু নয়, বিকজ আমরা একটা স্কিনের ওপরে কাজ করছি, স্কিনের ওপর কাজ করছি এটা, এবং নিডল দিয়ে যখন কাজ করছি আমরা কিন্তু স্কিনের ভেতরে ঢুকছি। সো স্কিনের ভেতরে যখনই আমরা করছি তখনই প্লাজমা বেরোচ্ছে, হালকা ব্লাড বেরোচ্ছে, এবং সেই ব্লাডটাকে যাতে ক্রস কন্টামিনেশন না হয় সেইটা কিন্তু মাথায় রাখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বিকজ আজকে যদি আমরা একটা ভুল হাইজিন মেনটেন করে থাকি বা ক্রস কন্টামিনেশন কিছু থেকে হয়ে থাকে, সেটাতে কিন্তু ক্লায়েন্টের একটা লাইফ টাইম কিছু একটা প্রবলেম আসতে পারে। ফর এক্সাম্পল HIV হতে পারে, রোটা ভাইরাস, তারপরে হেপাটাইটিস বি হতে পারে, অনেক রকমই ডিজিজ কিন্তু এটা থেকে ছড়াতে পারে যদি কিনা আমরা প্রপার হাইজিনটা মেনটেন না করি। সেই কারণেই হাইজিন ট্যাটুতে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা মাথায় রাখার। আচ্ছা, তার মানে যে প্রশ্নটা আমি নেক্সট টাইম করবো ভাবছিলাম, তুমি অর্ধেক এখানে হিন্টস তুলে দিলে, যে ট্যাটু মানে ট্যাটু করলে
ক্যান্সার হয় বা ফিউচারে কোনো রকম রোগ হতে পারে, এটাকে তুমি ওই হাইজিনের বেসিকে তাহলে বলছো ঠিকই হতেই পারে? ক্যান্সার কিন্তু হওয়ার টেন্ডেন্সি নেই, কারণ এখনো পর্যন্ত ট্যাটু থেকে যে ক্যান্সার হয়েছে এরকম কোনো প্রুফ হয়নি। ট্যাটু কিন্তু 7,000 বছর পুরনো একটি আর্ট ফর্ম, যেটা এখন পর্যন্ত প্রুফ পাওয়া গেছে। কিন্তু ডেফিনেটলি উইথ টাইম টেকনোলজি চেঞ্জ হয়েছে, আরও মডার্ন ইকুইপমেন্টস এসছে। 7,000 বছর আগে তো মেশিন ছিল না, তখন ডিফারেন্ট ওয়েজে ট্যাটু হতো, তখন প্রসেসটা পুরোপুরি আলাদা ছিল। কিন্তু এখন তখনকার দিনে মানুষের ইমিউনিটিও অনেক বেটার ছিল আমাদের এখন যে ইমিউনিটি তার থেকে। সো সেই ইমিউনিটিটাকে মাথায় রেখে মানে ডিজিজ রোধ করতে কিন্তু এখন হাইজিনটা খুবই ইম্পর্টেন্ট একটি হয়ে দাঁড়িয়েছে। জায়গায়। ট্যাটু একটা ফ্যাশন নাকি এটা একটা জীবনের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? দুটোই। অনেকেই আমরা ট্যাটু করি যাদের ফ্যাশন হিসেবে আমরা আমাদের বডি ডেকোরেট করতে চাই। মানে ট্যাটু করানোর দেয়ার ক্যান বি হান্ড্রেডস অফ রিজনস ট্যাটু করানোর। আজকে মেমোরিয়াল ট্যাটু, কেউ তার ফর এক্সাম্পল তার কোনো পোষ্য মারা গেল, তখন সে তাকে মেমোরিতে রাখার জন্য ট্যাটু করানো, বা কারোর বাবা মা বয়স হয়েছে, তারা এক্সপায়ার করেছেন, সেইটাকে মেমোরিতে রাখার জন্য ট্যাটু করানো। কেউ কিছু লাইফে অ্যাচিভ করেছি সেটাকে আমাদেরকে কিন্তু মাথায় অ্যাজ অ্যান অ্যাচিভমেন্ট রাখার জন্য আমি সেটাকে নিজেকে রিওয়ার্ড দিলাম, বা কিছু অনেক মানে অনেক রিজন থাকতে পারে ট্যাটু করানোর। এটা আমি বলবো না যে ট্যাটু একমাত্র মিনিংফুল ট্যাটু করানোটাই বুদ্ধিমানের কাজ, বা এটা না। ট্যাটু মানুষ যে কোনো কারণে করাতে পারে, যে কোনো ভাবে করাতে পারে, সেটাতে কোনো নেই এই কারণেই যে ট্যাটু করাবে। সেটা মিনিংফুল অবশ্যই হতে হবে। মিনিংফুল না হলেও আজকে আমার একটা ডিজাইন সেটা দেখে ভালো লাগছে, সেটা যে মিনিং হতে হবে অর্নামেন্টাল একটা ডিজাইন আমি আমার নিজের শরীরে আমার মনে হচ্ছে যে আমার দেখে আমাকে খুশি দিচ্ছে সেইটা দেখে, তো সেখানে আমরা ট্যাটু করাতেই পারি। ট্যাটু করলে প্রচন্ড ব্যথা হয়, এটা যারা নতুন করতে আসে তাদের একটা ধারণা, একটা মিথ। তুমি কি মনে করো এটা? ডেফিনেটলি ট্যাটু করতে ব্যথা তো লাগেই, পেন ফ্রি তো প্রসেস নয় এটা। যে কোনো ভালো জিনিস কিছু করতে গেলে বা পেতে গেলে আমাদেরকে কিন্তু সেটার পেছনে স্ট্রাগল করতে হয়। সো ট্যাটুও তাই এমন একটি লাইফ টাইমের জিনিস, সেটা পেতে গেলে আমাদেরকে তো অবভিয়াসলি স্ট্রাগল করতে হবে। আমি ভাবলাম যে তুমি হয়তো ক্যামেরার উপরে যারা রয়েছে তাদেরকে এত সহজভাবে বুঝিয়ে ডাকবে, সেরকম ব্যাপার নেই কোনো? না, তুমি তো লোকে তো ভয় আসবে না, ঠিক আছে, কতটা ব্যথা হতে পারে? যারা ট্যাটুর জন্য আসে তারা জেনে বুঝেই আসে ট্যাটু পেনফুল। আর এটা এমন না যে এটা একদমই নেওয়া যায় না, তাহলে এত লোক এত মানুষ ট্যাটু করাতো না। গৌরবের দেখতে পাচ্ছেন দুটো হাতি ভর্তি, আরো পাটা কন্টিনিউ করছে। সো ইন ফিউচার হয়তো বডি শুটই করিয়ে নেবে। বাট যদি এটা অতটাই পেনফুল হতো তাহলে কিন্তু বারবার আসতো না। তো এখানে মিথ্যে বলার কিছু নেই, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই। যেটা বলার প্র্যাকটিক্যালি স্ট্রেট ফরওয়ার্ড থাকতেই আমি পছন্দ করি। তাতে যদি মানুষ বলে যে আচ্ছা বাবা ট্যাটুতে লাগে আমি করাবো না, নিশ্চয়ই সেটা তার ডিসিশন। মাইল্ড চিনচিন করে আমার যতটা ধারণা রয়েছে, পিঁপড়ে কামড়ের মতন একটা হালকা চিনচিন ব্যাপার থাকে। আর ডেফিনেটলি আর্টিস্টের হাতের ওপরেও সেটা পেনটা কিন্তু ফ্যাক্টর করে, কারণ যারা ট্রেন্ড আর্টিস্ট তারা জানে সে কতটা নিডলটা ডিপ করলে ট্যাটুটা থাকবে এবং প্রপারলি হিল হবে। কিন্তু যারা আনট্রেন্ড আর্টিস্ট, আমরা আজকাল সবকিছুই অনলাইন অ্যাভেলেবেল আছে, ট্রেনিং অ্যাভেলেবেল আছে অনলাইন দেখে, সেটাতে কিন্তু সেই লুক অ্যান্ড ফিলে সেটা যদি আমরা বুঝতে না পারি যে কতটা নিডল ঢোকাতে হবে, বেশি ঢুকিয়ে দিলে অবভিয়াসলি সেটা ডেঞ্জারাস একটা জায়গায় যেতে পারে, কেলয়েড ফর্মেশন হতে পারে, স্কিন স্কার হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। কিন্তু প্রফেশনাল যারা আর্টিস্ট, যারা ওয়েল ট্রেন্ড, তারা জানে কিভাবে প্রসেসটা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা চান্সেস খুবই কম। আচ্ছা, আমি একটা জানি যেটা, সেটা তোমার নিজের একটা ইনস্টিটিউট বা একাডেমিও রয়েছে যেটাতে ট্রেনিং দেওয়া হয়। আমার এটা পার্সোনাল রিকোয়েস্ট রইল আজকে যে
আমাকে কি একটা বেসিক ট্রেনিং দেওয়া যেতে পারে? তো আমরা এই কাজের শেষে আমরা দেখতেও চাইছি যে অ্যাকচুয়ালি এর প্রসেসটা কি। তো এটা পসিবল এটা? আচ্ছা, আমাদের বেসিক ট্রেনিং বলে কিছু হয় না, এখানে কোনো শর্টকাট নেই আচ্ছা, ট্যাটুইং এ। ট্যাটু ইজ আ লং টাইম কমিটমেন্ট, জি, সেই কারণে আমাদের কোর্সটা কিন্তু 6 মান্থস মিনিমাম। মিনিমাম। তারপরে সে যদি আরো কন্টিনিউ করতে চায় তারপর সে অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে, অ্যাপ্রেন্টিসশিপের জন্য কোনো টাকা পয়সা চার্জ করি না আমরা। ঠিক। সে স্টুডিওতে থেকে স্টুডিও এক্সপিরিয়েন্স নিয়ে এবং সে যদি ভালো কাজ করে তাকে আমরা আমাদের টিমেও ইনক্লুড করি। কতদিনের মধ্যে future. তাকে রিয়েল স্কিন দাও? রিয়েল স্কিন আমাদের 6 মান্থস ট্রেনিং এর মধ্যেই থাকে। প্রথম যেটা আমি যেভাবে ট্যাটুইং স্টার্ট করেছিলাম নিজের ওপরে, আমরা স্টুডেন্টদেরকেও সেম পলিসিটাই ফলো করাই। যখন সে ট্যাটু করবে প্রথম, সে যেন নিজের স্কিনের ওপর ট্যাটু করে, কারণ নিজে যদি আমরা না ব্যথাটা বুঝতে পারি, না স্ট্রাগলটা ফিল করি, আমরা অন্যকে কিভাবে সেটাই। সেটা। তো সবার আগে অন্যকে কমিট করার আগে নিজেকে কমিটমেন্ট দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট। সো আজকে যদি আমি কিছু ভুলও করে থাকি, সেটা নিজের ওপরে আগে ভুলটা করব, তারপরে আমি অন্য মানুষকে সেটা দেব। এই যখন এখন ওনার হুম। গৌরবের বডি হোয়াইট, তার ফলে এই কালো কালারটা বেশ ভালো ফুটছে। কারো গায়ের কালার যদি একটু ডার্ক হয়, হ্যাঁ। সেক্ষেত্রে কি কালার তখন হয়? সেক্ষেত্রে তো আমরা যত জানি যে কালোটাই সব জায়গাতেই তোমরা অ্যাপ্লাই করো, হ্যাঁ। সেক্ষেত্রে সলিউশন কি আছে? ব্ল্যাক ইঙ্ক সব থেকে বেশি প্রমিনেন্ট থাকে। যখন আমরা একটু উইটি স্কিনে ট্যাটু করি, আমরা যদি তারা কালার চায়, আমরা সবসময় ডিসকারেজ করি, কারণ যেই জিনিসটা করে সে লং টাইমে গেনার না হলো সেইটা আমরা সবসময় মানা করি। আমরা সবসময় চেষ্টা করি যাতে এথিক্যাল এবং অনেস্টিটা মেনটেন করা, যাতে সে ইন ফিউচার এসে আমাদেরকে গালাগালটা না দিতে পারে যে ভাই কি করে দিলে তোমরা, আমার তো কালার দেখাই যাচ্ছে না। মানে এই কালারটা কি পরবর্তীকালে অন্য কালারগুলো ফেড হয়? তার ব্ল্যাকও ফেড করবে, অন্য কালারও ফেড করবে, আচ্ছা, বাট আচ্ছা। আমাদের এটা পুরোপুরি কন্ট্রাস্টের একটা খেলা, আলো ছায়ার যেরকম হ্যাঁ, হ্যাঁ। বিষয়। তো যত স্কিন যতটা হোয়াইটিশ হবে, হোয়াইট তত আমাদের ডিফারেন্ট টোনস গুলো ফুটে উঠবে, কারণ কন্ট্রাস্ট পাচ্ছে। ঠিক। যখনই আমরা স্কিন টোনটা একটু ব্রিটিশ বা একটু ডার্কের দিকে থাকে, তখন কিন্তু আমাদের সমস্যা। অনেক টোনস সেখানে বসাতে অসুবিধা হয়, বিকজ কন্ট্রাস্ট পায় না। ঠিক, ঠিক। কন্ট্রাস্ট কিছুই না, আমাদের চোখের ইলিউশন। আজকে একটা হোয়াইট কালারের পেপারের ওপরে আমি ব্ল্যাক দিয়ে ড্রয়িং করলে ব্ল্যাকটা যতটা ফুটবে, আর একটা ব্রাউন ডার্ক ব্রাউন কালারের একটা পেপারের ওপর যদি ব্ল্যাক দিয়ে ড্রয়িংটা করি, ওটা কিন্তু অতটা ফুটবে না। আমাকে খুব কাছে গিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে ওখানে একটা মার্ক করা আছে। আর হোয়াইটের ওপরে কিন্তু সেই ব্ল্যাকটা অনেকটা দূর থেকে ভিজিবিলিটি হবে। আচ্ছা, যদি কেউ ওইরকম ডার্ক স্কিন হয়, তাদের জন্য কোনো তোমার টিপস নেই যে এইভাবে করলে তাদের ভিজিবল হবে? মেনলি ব্ল্যাকের দিকেই থাকা ভালো। আচ্ছা, ব্ল্যাক এন্ড গ্রে ট্যাটুস, আর খুব বড় জোর রেড কালারটা দেয়া যায়, সেটাতে একটু হাইলাইট হতে পারে। একটু বোঝা যায়, বাট যতটা কম কালার দিয়ে ব্ল্যাক এন্ড গ্রেতে করলে তাদের স্কিন টোনে বেটার থাকে দেখতে। আমি তোমার হাতে দেখতেই পাচ্ছি যে অনেক ধরনের ট্যাটু অলরেডি রয়েছে, সুতরাং ট্যাটু নিয়ে নলেজ তো রয়েছে তোমার কাছে। আজকে আমি তোমার পিঠে দেখতে পাচ্ছি একটা জগন্নাথের মূর্তি রয়েছে, একটা ডিজাইন মান্ডালা করে। এই জগন্নাথের আইডিয়াটা কেন ভাবনা আছে এটা করব? জগন্নাথের ওপর ভরসা আছে এক নম্বর, আচ্ছা, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, আমার রিসেন্টলি কিছু জিনিস যেটা অ্যাচিভ হয়েছে, সেটা তার জন্যই হয়েছে স্পেশালি। এবং আমার বউ ওয়াইফ ওখানে বসে রয়েছে, তারও জগন্নাথে একটা বিশ্বাস আছে। তো এই বিশ্বাসটাও যে পিঠে জগন্নাথটা গলাম, অন্তত কিছু হয় যদি পিঠে থাপ্পড় মারতে গিয়ে 2 মিনিটের জন্য হাতটা তো হোল্ড করবে না, জগন্নাথের মাথাটা, এই মূর্তিটা রয়েছে। তাহলে এখানে দুটো প্রশ্ন আমার যে জন্য হ্যাঁ, করা, বলো। এখানে যে জন্য করা, প্রথম কথা হচ্ছে যে এইটা যেটা তুমি করেছো, ওকে। আমরা যখন বিভিন্ন ধরনের ওই ধর্মগুরুদের কথাবার্তা শুনতে পাই, সেখানে বলা হয় যে এই হাতে বা পায়ের এখানে বা পিঠে করছো, তখন স্নান করছো, তো সেই জল আমাদের জায়গায় যাচ্ছে, সেটা ঠিক নয়। এটা ঠিক করা উচিত নয়। তুমি বলতে চাইছো যে গায়ে রয়েছে আমার ট্যাটু রয়েছে, সেই জলটা ধুয়ে আমার পা অবধি যাচ্ছে? একদমই তাই। এইটাকে তুমি কিভাবে ডিফেন্ড করবে? মানে এটা কিন্তু অলরেডি আমি শুনেছি আমরা। না, হ্যাঁ নিশ্চয়ই, তাদের কথাটা একদিক দিয়ে ঠিক ভুল নয়, ঠিক। বাট এই যে যত মন্দির আছে, মানে আমার মতো যত মন্দির আছে, যত কিছু আছে,
সেই জলগুলো কোথায় যাচ্ছে আলটিমেটলি গঙ্গাতেই যাচ্ছে। আর লোক গঙ্গায় তো এরকম নয় যে সে পা ধুয়ে নামছে, সে আচ্ছা। পা ধুতে গঙ্গায় নামছে, রাইট? পা ধুতে গঙ্গায় নামছে, তো সবকিছু যে জলটা সে যাচ্ছে আলটিমেটলি সেই একই জায়গায়। তো ভগবানের জিনিস ভগবানের কাছেই যাচ্ছে। যেটা হচ্ছে ভগবানের যে বিশ্বাসটা সেটা সম্পূর্ণ নিজের, এরকম নয় যে সেটা, যেমন আজকে আমাকে জগন্নাথ এসে বলে যায়নি ভাই পিঠে আমার ট্যাটু কর, ঠিক। পরিষ্কার কথা। আমার তার উপর আস্থা আছে, আমার তাকে ভালো লাগে, তাকে আমি ভালোবাসি বলে আমি তাকে করছি। এটা একদম ব্যক্তিগত আস্থা থেকেই হ্যাঁ, পুরোটাই ব্যাস করা। ব্যাস ব্যাস, দ্যাটস অল। তোমার নাম? বলছি যে এটা মোটামুটি কতক্ষণ লাগবে আরো কাজ করতে এটার? 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা। তোমার ক্যানভাস তো খুবই সুন্দর, তাই না? আর যিনি রয়েছেন তা কোনো রকম ডিস্টার্ব করছে এখানে? এরকম প্রবলেম করে, কখনো প্রবলেম আসে প্রবলেম তো মাঝে মাঝে আসে। যে অল্প ছুঁচ দিতেই সে তিরিং বিরিং করে লাফাচ্ছে? আছে? আমার সামনেই বসে আছে, সবাই হ্যাঁ? আমার সামনেই বসে আছে এরকম একজন। আচ্ছা। হাই, হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। আপনি কেমন তো- আছেন? ভালো আছি। এখানে তোমার এখন কি কাজ চলছে এর মধ্যে? আমি একটা নিজের ডিজাইন বানাচ্ছি, যদি ভবিষ্যতে করতে পারি এই ডিজাইনটা একটু কালার দিয়ে। না, আমি আসলে প্রশ্নটা এটাই করলাম যে তোমরা ধরো যখন ফ্রি টাইম থাকো হুম, তখন ট্যাটু যদি কোনো রকম কাজ না থাকে তাহলে আর্টওয়ার্ক সব সময় করছে, হ্যাঁ এটা তো করতে হবে, এটা সবসময় করতে হবে না, আর সেটা প্রত্যেকের বা ক্ষেত্রেই কি আইপ্যাডে applicable? বা পেপারে, যে কোনো একটা জায়গায়। একটা সময় করতেই হবে। হুম। আর এইটাই কি কাজের মধ্যে পড়ছে? এগুলো অ্যাকচুয়ালি আমরা ডিজিটালি ডিজাইনটা করি, দেন ওটাকে আমরা ট্যাটুতে কনভার্ট। ট্যাটুতে কনভার্ট কর। এটা অ্যাকচুয়ালি যখন কেউ আসে তখন দেখাতে সুবিধা হ্যাঁ, হয় ডিজাইনটা। যে আপনি এটা করুন ওটা করুন, এটা সুবিধা হয়। এমন কোনো ট্যাটু পাগলেট টাইপের এসছে তোমার কাছে, যেমন ক্লায়েন্ট যে আমার এটা চাই, এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে? এরকম অনেক আছে, তার মধ্যে একটা যেটা আমার মনে পড়ছে এই মুহূর্তে, সেটা হলো একজন এসেছিল জিসাসের ট্যাটু করতে, সেই জিসাসের জায়গায় নিজের মুখটা চেয়েছিল। আমি তখন বুঝে উঠতে পারিনি এটা করা উচিত কিনা, সেজন্য আমি পাস করে দিয়েছিলাম। তুমি পাস করে দিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা। কেন চেয়েছিল সেটা আমি জানি না। মানে এই ধরনের আছে, তাই তো? অনেক একটা ট্যাটু করতে গেলে সব থেকে বেশি ব্যথা কোন জায়গায় হয়, শরীরে কোন জায়গাটাতে? কিছু কিছু পার্ট আছে যেখানে খুব বেশি পেন হয়, বাট বেয়ারেবল। যেমন রিব আছে, যেগুলো যেই পার্টটায় মাসেলস একটু কম, সেই পার্টগুলো। হাড়গুলো রয়েছে হ্যাঁ, যেখানে। যেমন এই পার্টগুলো, হাতের রিব, হ্যাঁ। এই পার্টগুলোতে। আচ্ছা, আমার এখানে একটা ট্যাটু আছে, এখানেও আমার ব্যথা করছিল। হ্যাঁ, এখানটা পেনফুল পার্ট, বিকজ এখানে Painful. মাসেলসটা আমাদের একটু কম থাকে, সেজন্য। তবে এটা যেহেতু তোমার ওয়ার্ক সেশন, আমি জানতে চাইবো যে এই ওয়ার্ক সেশনের মধ্যে অ্যাকচুয়ালি ট্যাটু আর্টিস্টদের থাকে কি Okay. এটা পুরো আমাদেরকে ওকে, ওয়াক থ্রু করাও। সো ট্যাটু করতে যেসব জিনিসগুলো প্রয়োজন পড়ে সেগুলো আমরা এখানে যত্ন সহকারে রাখি, আচ্ছা। একটু সেফলি যাতে থাকে। এখানে যেমন আমার আছে ইঙ্ক কাপস, যার মধ্যে আমরা ইঙ্কগুলো রেখে ইউজ করি। বিভিন্ন সাইজের ইঙ্ক কাপস আছে, এটা স্মল, এটা মিডিয়াম, এটা সব লার্জ। ওয়ান টাইম ইউজ এগুলো? এর ইউজ অ্যান্ড থ্রো, একবারই ইউজ হবে। সেক্ষেত্রে আমরা যদি কোনো ছোটো ট্যাটুও করি, পুরো ইঙ্ক কাপটা ফুল করতে হবে, নাহলে নিডলটা আমাদের ঠিক করে ডিপ করা যায় না। ঠিক। এটা গেল ইঙ্ক কাপস। সো দিস ইজ বোথ সাইড টেপ। হ্যাঁ। ইঙ্ক কাপসটা এটা লাগাতে হেল্প করে। এটা ট্যাটু জেল। যেটা আমরা ডিউরিং ট্যাটু আমরা এটা ইউজ করি, ঠিক। বিভিন্ন কোম্পানির হয়, এটা আমার বেশি ভালো লাগে। আচ্ছা। এটা টিস্যু আছে যেটা আমরা ট্যাটু ওয়াইপ করতে ইউজ করি। এটা ডেন্টাল বিপ, যেটা আমরা সারফেস ক্রিয়েট করি, দেন তার উপর আমরা সব জিনিসপত্রগুলো রাখা হয়। রাখি। দাঁড়াও, ঢোকাচ্ছ কোথায়? আর কি মালপত্র আছে সেগুলো বলে। এটা আমার একটা মেশিন, এইটার একটা মেশিন, বিভিন্ন স্ট্রোকের মেশিন আছে। কার্জন এটা একটা ইন্ডিভিজুয়াল মেশিন? হ্যাঁ, এটা একটা মেশিন, এর মধ্যে আমরা নিডল সেট করি, এটাকে খোলা যায়, অ্যাডজাস্ট করা যায়, বিভিন্ন স্ট্রোকের হয় এগুলো, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। কাজ অনুযায়ী এই মেশিনগুলো আমরা সিলেক্ট করি, কোন মেশিনটা কোন কাজের জন্য ব্যবহার করলে বেশি ভালো হবে। ঠিক। আর এই মেশিনগুলো চয়েসও হয়ে যায় নিজের তুমি এটা যেমন একটা ব্র্যান্ডকে পছন্দ করো, একদম, এটা তারপর নিলয় দাদার আরেকটা হ্যাঁ, ব্র্যান্ডকে এটা পছন্দ যার- করলো, এরকম ব্যাপার। হ্যাঁ। নিচে নিডলস আছে, বিভিন্ন সাইজের নিডলস এখানে আছে। যেমন আমি একটা বার করলাম, এটার মধ্যে আছে একটা ম্যাগনাম নিডল, যেটা দিয়ে আমরা বেসিক্যালি শেডিং বা কালার এটা ইউজ করা হয়। ইউজ করা হয়। এটা একটু চওড়া নিডল হয়, ফ্ল্যাট। বড় ট্যাটুর ক্ষেত্রে আমরা এগুলো একটু ইউজ করি বেশি। যদি কোনো লাইন ওয়ার্ক থাকে সেক্ষেত্রে আমরা একটু সরু, যেমন 2B পেন্সিল আমরা ইউজ করি, হ্যাঁ। ঠিক সরু, সেরকম সরু নিডল এগুলো আমরা ইউজ করি ফর লাইনিং বা ছোটোখাটো একটু প্যাকিংয়ের জন্য। हाय निकेश, हाय, कैसे हो? बढ़िया। आप कैसे हैं? हाँ ठीक है। हम बोल रहे हैं अभी क्या क्या चल रहा है? मैं एक डिज़ाइन पे काम कर रहा हूँ। ये हाँ। एक ओरिएंटल
इलस्ट्रेटिव डिजाइन है। ओके, यस, इस पे मैं काम कर रहा तो ये जो काम कर रहे हो ये टैटू के लिए क्या? हूँ। यस, ये टैटू कॉम्पोजिशन है, तो टैटू डिजाइन। ये टैटू ऐसा जो ग्लोइंग इफेक्ट है ये सब आ जाएगा जब ओरिजिनल स्किन मिलेगा? यस, डेफिनेटली। सो हम जब हम स्केच करते हैं हाँ, तो हम जो कलर पैलेट चूज करते हैं, हम वही ध्यान में रखते हैं कि जो स्किन पे कैसे वो आफ्टर हील कैसे लगेगा। तो हम वही कलर लेते हैं जो कि स्किन में रहे। अच्छा। Yes. तो इसके लिए जो कलर पैलेट है ये ऑलरेडी अवेलेबल है मार्केट में, वही यूज किया हुआ है? यस, हमारे पास जो स्टॉक है हाँ। उसी स्टॉक के अकॉर्डिंग हम जो डिजाइन है वैसे बनाते हैं, जो हम एग्जैक्ट टोन यूज कर पाए स्किन पे, वैसे डिजाइन को करते हैं। ऑलरेडी फिनिश हो गया है, मैं हाँ। बस फाइनल फिलर्स देख रहा हूँ कि कहाँ पर जी एम्प्टी स्पेस है वहाँ पर कैसे फिल कर सके। मैं इसका एक ऑलरेडी एक रॉ वर्जन में आपको दिखाता हूँ, मॉडल हाँ। वर्जन हाँ, हम कैसे शो करते हैं क्लाइंट्स को डिजाइंस। सो या अच्छा, ये बॉडी है डिजाइन है। 3D? मैं हाँ, तो मैं यही पूरे हाथ के अकॉर्डिंग मैंने डिजाइन बनाया था कि परफेक्टली अच्छा, फिट हो रहा है। हाँ हाँ हाँ। लाइक जो ये शेप है प्रोक्रिएट में ये 3D इंसर्ट होता है क्या? ये मॉडल मिलता है, सो हम वही Model मॉडल मिलता के है। अकॉर्डिंग जो डिजाइन है वैसे हम क्रिएट करते हैं। अच्छा, तो ये हमें एक आइडिया मिलता है कि कहाँ पर क्या बैठेगा, कहाँ पर बेस्ट एनाटॉमी के अकॉर्डिंग क्या सूट जाएगा। क्या शेप जाएगा ये वाला? यप, सो ये प्रोसेस है डिजाइनिंग का। अच्छा, ये तो बहुत ही बढ़िया है। थैंक यू सो मच। सो और ऐसे ऐसे तुम दिखाते हो, ये हाँ। वाला है, ये दिखाते हो हाँ, ऐसा ही? मतलब रफ स्केच दिखाते कि कहाँ पर हम क्या कर सकते हैं। हाँ, तो कितना जगह ले सकते हैं? एग्जैक्टली क्या एनाटॉमी के अकॉर्डिंग क्या जाएगा, हाँ कौन से एरिया पे कौन सा डिजाइन फिट हो रहा है, हाँ। क्या साइज होना चाहिए, कौन सा साइज छोटा लगेगा, कौन सा साइज बड़ा लगेगा। तो ये सब ये सॉफ्टवेयर हमें बहुत हेल्प करता है, बहुत ज़्यादा। হাই অনুষ্কা, হ্যালো, এখন কি চলছে? এখন একটা রিল এডিট হচ্ছে। আচ্ছা। আমাদের ফ্ল্যাশ ট্যাটু সেটআপ ক্রিয়েট হবে অড বাংলা মেলায়, হুম। তো সেটারই একটা প্রমোশনাল রিল ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এখানে এখন প্রমোশন, এখানে তোমার পার্ট রয়েছে এডিট, এডিট, শুট, গ্রাফিক্স, গ্রাফিক্সের সমস্ত কিছু এখানে হয়। সোশ্যাল আর- মিডিয়া পার্টটা। ঠিক, আমি দেখতে পাচ্ছি তোমার এখানে অনেক ট্যাটু রয়েছে, তো এখানে কি কম্পালসারি সবারই যে এখানে আসলে ট্যাটু করতেই হবে? কম্পালসারি না, এখানে অনেকেই আছে আমাদের, যেমন আদিত্য দা আছে, হুম। অরিন্দম দা আছে, যাদের কোনো ট্যাটুজ নেই। ট্যাটুস নেই, আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্ট ছিলাম প্রথমে। বুঝতে পেরেছি। আমি লেজার স্কিনের ক্লায়েন্ট অলমোস্ট 3-4 বছর তো হয়েই গেছে। হুম। আমার বডিতে যত ট্যাটুজ আছে তার মধ্যে মেজরিটি এখান থেকে করা। ঠিক। তো দেন ভাবলাম ঠিক আছে, যেরকম সমিতা এক্ষুনি বললো খরচা বাঁচানোর জন্য আমি জয়েন করি, বাট না, জোকস অ্যাপার্ট, ঠিক। পার্ট অফ দ্য টিম, Part of the- সবাইকে জানতাম। ভাবলাম চলো জব চেঞ্জ যখন করছি একটা ট্রাই করে দেখি ইফ ইট ওয়ার্কস। এখানে এমনি কেমন লাগে, এমনি পুরো পরিবেশ সমস্ত কিছু মজা লাগে, মজার লাগে? বিশাল মজার লাগে। কখনো মেশিন ধরেছো ট্যাটুর? আমার খুব ইচ্ছে আছে, আমাকে কেউ ধরতে দেবে না। ঠিক না, না, যেহেতু তুমি ক্লায়েন্ট থেকে তুমি কম্পিউটার পর্যন্ত চলে আসতে পেরেছো, আমার মনে হয় যে এবার তুমি ছুঁচ পর্যন্ত যেতে পারবে। না। এই টার্গেটই মনে হয় ওর রয়েছে, যাতে পুরোটাই ফ্রিতে হয়, তাই না? সেটা আমি করবো না কোনোদিনই, বাট আমার থেকে মেশিন একটু দূরে দূরেই রাখা হয়। হাই ত্রিদা, হ্যালো, কি চলছে এখন? এই চলছে, ড্রয়িং করছি। তোমার আর্ট যতগুলো দেখতে পাচ্ছি অনেকটাই ইন্ডিয়ান আর্টের উপর বা গডেসের উপরই দেখতে পাচ্ছি রয়েছে না? ইন্ডিয়ান যে এই যে তুমি কালি আঁকছো, এটা যদি ডিজিটাল পেইন্ট হতো আর ট্যাটু আর্ট, এই দুটোর মধ্যে তোমার কি খেয়াল রাখতে হয়, যে কি ডিফারেন্স থাকতে হবে? ডিজিটালে আমাদের এই যে গ্যাপিং গুলো আছে, এখানে ছোট ছোট ডিটেলস আছে, এইগুলো স্ক্রিনের মধ্যে যখন আসছে তখন বড় করতে হবে। এটা মানে স্ক্রিনের মধ্যে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়, উইথ টাইম ট্যাটু স্মাজ হয়। তো এটা যদি আমি অনেক ছোট করে ফেলি এরকম সাইজ, ঠিক ঠিক। তো এটা স্মাজ হয়ে গিয়ে পুরো ব্ল্যাক প্যাচ হয়ে যাবে। আর কালারের ক্ষেত্রেও স্কিন টোনটা ম্যাটার করে, কি স্কিন টোনে আমরা কি কালার ইউজ করছি সেগুলো। তারপরে আরো ছোট ছোট ব্যাপার আছে, ডেপথের ব্যাপার আছে, কতটা ডেপথে, মানে খুব বেশি স্কিনের ডিপে যাতে না যায়, খুব বেশি আবার লাইট না হয়, সেই ব্যাপারগুলো। তোমার এই এমনি পড়াশোনা কি নিয়ে রয়েছে? আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট 2019-এ। 2019 কোন আমি ডিপার্টমেন্টে? 9তে ছিলাম, অ্যাপ্লাইড আর্টে। অ্যাপ্লাইড আর্টে। তো অ্যাপ্লাইড আর্ট থেকে যখন পাস করলে, এবার তারপর তোমাকে নিডল ধরতে হলো, হ্যাঁ, সেটার প্রসেস কি ছিল? তারপরে আমি বাড়িতে টুকটাক করছিলাম ফ্রেন্ডসদের থেকে ইন্সপায়ার হয়ে, মানে কি ওদের করছিলে? স্কিনেই করছিলাম, ট্যাটু ও, করছিলাম। নিজের স্কিনে? না, ফ্রেন্ডসদের ওপরে। আচ্ছা। তারপরে দেখলাম এখানে একটা কেরিয়ার আছে, দাদার সাথে আলাপ হলো, নিলয় দাস। ঠিক।
লেজার স্কিনের ব্যাপারে জানলাম, দেখলাম এখানে একটা কেরিয়ার আছে, তখন আমি এখানে শিখলাম, দাদার থেকে শিখলাম, তারপরে আমি এখানে এখন ট্যাটু আর্টিস্ট। হাই আদিত্য, হ্যালো স্যার, কেমন আছো? আই এম গুড, সব ডিপার্টমেন্ট আমি দেখলাম, ওকে। যারা Tattoo ট্যাটু, করে। যারা স্মৃতিকে একদম পার্মানেন্টলি ভাবে আঁকে, তোমার কাজ হচ্ছে সেই ট্যাটুটাকে রিমুভ করা, ঠিক? এবার তোমার কাছে কি কি রকম Client মানে আসে। ক্লায়েন্ট আসে, যারা ধরো প্রেমিক প্রেমিকা যারা এসছে, তো কি প্রসিডিওর থাকে প্রথমে জানবো, তারপর কি কি ধরনের ক্লায়েন্ট আছে সেটা জানবো। প্রসিডিউর এরম হয় কি, যেহেতু ট্যাটু যখন করা হয় স্কিনের ভিতরে ইঙ্কটা ইনজেক্ট করা হয়, তো হিলিং এর পরে ওই ইনিশিয়াল স্কিন গুলো ফেরত আসে, এবার আচ্ছা। কালিগুলো নিচে আছে, পিগমেন্টস গুলো নিচে সেটেল হয়ে আছে। ঠিক ঠিক। রিমুভাল মেশিন এটা হলো কিউ সুইচ মেশিন, এটা দিয়ে একটা বিম বেরোয়, ওই বিমটা স্কিনকে ক্রস করতে করতে যে কোনো লেয়ারের মধ্যে পিগমেন্টস গুলো ক্রিস্টালাইজ হয়ে গেছে ওইটাকে ব্রেক করে, আচ্ছা ঠিক আছে? তারপরে শরীরের ফ্লো এর সাথে মেটাবলিজমের সাথে এটা বেরিয়ে যায়, তো ওইটা হলো প্রসেস। কিন্তু এটা একবারে হয় না, এটা মাল্টিপল সেশনস নিতে হয়। এবার ডিপেন্ড করে স্কিন কেমন, ট্যাটু কত পুরনো ট্যাটু গুলো ভালো করে চলে যেতে পারে। আর কারেন্ট হলে একটু অসুবিধা হয়। হ্যাঁ, আমরা 90 ডেজ এর ভিতরে যদি ট্যাটু থাকে করি না, 3 মাস অবভ হলে ট্যাটুটা সেটেল থাকে আর কাজ নিতে পারে ওইটা বিমটা। এটা কি একদম 100% পসিবল যে একটা ট্যাটু যেটা মার্ক হয়ে গেছে সেটাকে ওটাকে তোলা? কোনোদিনও না। যদি কেউ বলে, মার্কেটে আই থিঙ্ক অনেক ক্লায়েন্টগুলো আমার কাছে আছে বা এসছেন যারা বলেন কি আমি এখানে গেছিলাম বললো কি পুরো সরিয়ে দেবে, ওরকম হয় না। অনেকগুলো লেয়ারের যে একদম ভেতরের বা একদম আন্ডারনেথ একদম ডিপ লেয়ারে যেগুলো পিগমেন্টস গুলো বসে আছে ওইগুলো যেতে চায় না। এবার এই বিম এই লেজারকে এত তীব্রতা দিতে নেই কি উপরের স্কিন গুলো পুড়িয়ে দিক, সেই জন্য একটা লিমিট অবধি রিমুভাল পসিবল হয়, আর পুরো ভ্যানিশ বা পুরো ডিসঅ্যাপিয়ার হয় না। কিছু মার্ক, স্কার, কিছু স্কিন টোন ডিফারেন্স গুলো পাওয়া যায়। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করছি, একজন প্রেমিক, একজন প্রেমিকা, সে তার নতুন নতুন প্রেমে পড়েছে আর সে সেটা লিখলো, এরকম কখন হয়েছে লিজার স্কিনে এসে লিখেছে আর এখানে এসেই রিমুভ করেছে, এরকম হয়েছে? অনেকবার কি হয় না, এই যে জব পারপাস গুলো হয়, যারা ডিফেন্সে যায়, আমি ডিফেন্সের কথা বলছি না, আমি প্রেমিকের কথা। এটাই জানতে হবে। হ্যাঁ হয়, এটা হয়। হয়। তো বেসিক্যালি এরম ক্লায়েন্টস গুলোই বেশিরভাগ হয়, যারা কাপল ট্যাটুজ নাম, অথবা আমরা বলছি জবের পারপাস। এমনি নাকি ট্যাটু কেমন হয়, লাইক আমার ইচ্ছে হলো আমি ট্যাটু করালাম, কিন্তু রিমুভাল তো ইচ্ছের ব্যাপার না, না, রিমুভাল তো একটা মজবুরির ব্যাপার, হ্যাঁ তাই না? একটা বাধ্যতা, ওই জিনিসটাকে সরাতে হচ্ছে, তো এটা খুব রেয়ার হয়। তো এর মধ্যে এই কারণগুলো বেশি থাকে। একটা হচ্ছে ব্রেকআপ, ব্রেকআপ, একটা হচ্ছে জব। জবে কি কি প্রবলেম আছে? অনেকগুলো জবগুলো হয়, যেমনি এভিয়েশনস হলো, হ্যাঁ hospitality department. If you are working on aviation, then you cannot show your tattoo on visible আচ্ছা। space. You have to cover your tattoo with the clothes. Visible space এ হলে ওদের রিক্রুটমেন্টের সময় অসুবিধা হয়। এবার ডিফেন্সে মানে কি হয়, ইউনিফর্ম বলে, সবাই এক ধরনের দেখানো উচিত। কারোর একটা মার্ক, কারোর একটা এক্সট্রা মার্ক হওয়ার উচিত না মেবি ওদের নিয়মের মধ্যে রয়েছে। সেই জন্য আর্মি রিক্রুটমেন্টের সময়ও ওদের দুবিধা হতে পারে যদি ট্যাটু নিয়ে ওরা রিক্রুটমেন্ট প্রসেসে ঢোকে। সেই জন্য সেফ সাইটের জন্য ওরা আগে দিয়েই রিমুভাল প্রসেসে আসে আর রিমুভাল করায়। তোমার কাছে যে ধরো এতদিন ধরে তুমি রিমুভ করেছো, তার ম্যাক্সিমাম কজ কিসের জন্য এসছে? জবের জন্য। জবের জন্য? সত্যি? একদম সত্যি। না ব্রেকআপ মানে তুমি ব্রেকআপটা বলতে চাইছো না যাতে এখানে? না না, আমি এবার তুমি জিজ্ঞেস করছো বেশি কোনটা আসে? হ্যাঁ, বেশি বললাম। বেশি এই জব পারপাসের জন্য আসে, অনেক ডেসপারেটলি আসে, বিকজ কারোর একটা স্বপ্ন, কারোর ক্যারিয়ারে ডিপেন্ড থাকে। ঠিক। তো এবার জব লেটার হাতে আসলো, মেডিকেলের লেটার হাতে আসলো, ফট করে এসে যায় ক্লায়েন্ট বলে কি আমাকে এত দিনের মধ্যে সরাতে হবে। ওইটা আমাদের জন্য একটু ইম্পসিবলই, কিন্তু ডিরেক্টলি কাউকে হার্টও করা যায় না কিনা আপনার হবে না। তো আমরা সিস্টেমেটিকলি যাই, আমরা কোনো তাড়াহুড়ো করি না। এটা নিয়ে কোনো ফাস্ট ট্র্যাক, ফাস্ট টাকা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এমনি কিছু নেই। প্রসিডিউরে আসতে হয়, আর লোকরা প্রসিডিউরে আসেও আর কাজও করায় আর সাকসেসও হয়। তোমার ব্যক্তিগতভাবে খারাপ লাগে না যখন একজন প্রেমিক বা প্রেমিকার ট্যাটু রিমুভাল করি? এত নৃশংস কেন? আমি তো কারোর নিড পুরো করছি, জোর জবরদস্তি তো করছি না। আমি যদি না করি তাহলে আমার হাত দিয়ে যদি ভালো কাজ না হয় তাহলে আমার খারাপ লাগতে পারে, সেটাই। কিন্তু যদি আমি জিনিসটা করে ওদের অনেক কিছু সলভ হয়ে যাচ্ছে তাহলে না।
হাই আয়ুষ্মান, আমি আমি জানতে চাইছি এই যে ডিপার্টমেন্ট রয়েছে পিয়ার্সিং এর, কি কি রয়েছে এখানে তার মধ্যে? দেখো এখানে বেসিক্যালি আমাদের ফ্যান্সি জুয়েলারিজ যেগুলো আমরা রাখি আফটার হিল হওয়ার পরে যে জুয়েলারিজগুলো আমরা প্রোভাইড করি, সেই জুয়েলারিজগুলো এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ, যার মধ্যে এখানে ধরো নেভেলের জুয়েলারি আছে। এইগুলো সেপ্টাম মানে হচ্ছে নাকের এখানে অনেকের দেখবে থাকে এইখানে, সেই জুয়েলারিটা আছে এখানে। এখানেও বেশ কিছু সেপ্টাম আর নেভেলের জুয়েলারি আছে, যার মধ্যে এখানে দেখতে পাচ্ছ এইখানে বেশ কিছু অন্য রকমের জুয়েলারিজ আছে। আচ্ছা, এবার পিয়ার্সিং ডিফারেন্ট রকমের হয়। একটা মানুষের কানের মধ্যে অ্যাটলিস্ট 16 থেকে 17 রকমের পিয়ার্সিং করা পসিবল, কিন্তু সবার কানে সব পিয়ার্সিং আবার পসিবল নয়। যেমন ধরো এটা হচ্ছে কানের যে পিয়ার্সিং আমি যেরকম তোমাকে বলছিলাম পসিবল। তো যা যদি তুমি দেখো এরকম নর্মাল যে আমাদের কানে ইয়ার লোব হয়, এটাকে এই রিজিয়নটাতে ইয়ার লোবস হয়, বাট একটা দুটো তিনটে কারোর চারটে এরকম ইয়ার লোব করা পসিবল। দেন আমাদের এই ওপরের পার্টটা, এখান থেকে ঠিক এই ওপরের পার্টটা, এই রিজিয়নটা কার্টিলেজ রিজিয়ন শুরু হয়ে যায়। এবার কার্টিলেজেরও ডিফারেন্ট পিয়ার্সিং হয়। এমনি বেসিক কার্টিলেজের পিয়ার্সিংকে হিলিক্স বলে। দেন হিলিক্সেরই উল্টো, যেটা আমার এই কানেতে দেখছো এটা ঝুলছে, এটাকে ভার্টিক্যাল হিলিক্স বলে। ঠিক আছে, আবার যেমন ধরো আমার এখানে একটা পিয়ার্সিং দেখতে পাচ্ছ, এই পিয়ার্সিংটা এটাকে ট্রেগাস বলে। আমার যেমন এই ভেতরের পিয়ার্সিংটা দেখতে পাচ্ছ এটাকে কঞ্চ বলে। তো এক একটা পিয়ার্সিং তার এক রকম তার লুকস এবং এক এক রকম নাম। ভিতরে তো রয়েছে একদম আমার জিভের ভেতরে রয়েছে টাং আচ্ছা, পিয়ার্সিং। এগুলো তো ব্যথা হয় না? টাং পিয়ার্সিং ডেফিনেটলি মানে শুনতে অবাক লাগবে, টাং পিয়ার্সিং ডেফিনেটলি একটু পেইনফুল পিয়ার্সিং, বিয়ারেবল। সব পিয়ার্সিং ইজ বিয়ারেবল। আচ্ছা, পারপাস কি এগুলোর? আমার ক্ষেত্রে আমার টাং পিয়ার্সিং এর পারপাস দুটো। এক হচ্ছে ডেফিনেটলি আমার পার্সোনালিটি, আমার লুকসের সাথে আই ফিল মোর কনফিডেন্ট উইথ দ্যাট। অ্যান্ড দ্য সেকেন্ড ইজ মি অ্যাজ আ পিয়ার্সার, আমার মনে হয় যে আমার ভেতরে যদি এরকম ডিফারেন্ট পিয়ার্সিংস আমি যদি ক্যারি করি, আমার ক্লায়েন্টের কাছে ওটা আরো বেশি প্রমিসিং হয়। মানে ডক্টর উইথ দ্য স্টেটোস্কোপ, আই উইল গো ফর দ্য পার্সন উইথ দ্য স্টেটোস্কোপ। সো দ্যাটস হোয়াট আমাকে যদি দেখে লোকের ওই অ্যাপিলিং ব্যাপারটা আছে যে হ্যাঁ এই মানুষ যদি নিডল ধরে আমি একে ভরসা করতে পারবো, বা আমার শরীরে একটাও পিয়ার্সিং নেই আমি বলছি হ্যাঁ এত এই হয় ওই হয়, ব্যাপারটা বিলিভেবল কম হবে। সো এগুলো খোলা যায়? হ্যাঁ ডেফিনেটলি আমি চাইলে খুলে ফেলতে পারবো। বাট সি, এটাই হলো ব্যাপার যে সবসময় থাকতেই হবে এমন কোনো কথা নেই। দ্যাট ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আর চয়েস, রাইট? তো আমার কাছে এই ব্যাপারগুলো আমি পছন্দ করতাম, ফলে এতগুলো পিয়ার্সিং, আপনার 15টা পিয়ার্সিং আছে। আচ্ছা, তো ওই এটার জন্য, দুটো রিজনের জন্য করা। আচ্ছা, তুমি কোথায় পিয়ার্সিং করেছো? আমার যা দেখতে পাচ্ছ তাই। তোমার না? আমি মোস্টলি তোমার ইয়ার, ওরাল পিয়ার্সিংস, নোজ, এই পিয়ার্সিং গুলোই আমি করি। নেভেল, এই পিয়ার্সিং গুলো করি। আমাদের স্টুডিওতে কোনো রকম জেনিটাল পিয়ার্সিংস পারফর্ম করা হয় না। তার কারণ হচ্ছে জেনিটাল পিয়ার্সিং পারফর্ম করার জন্য যে প্রপার মানে আমাদের হাইজিন সবকিছু আমরা প্রপারলি ফলো করি, সেই সবগুলো আমাদের প্রপারলি মেনটেন্ড হয়, কিন্তু তার জন্য আরো এক্সট্রা লেভেল অফ মানে তোমার হাইজিনিক কোয়ালিটি লাগে। এবার সেটা অনেক স্টুডিওতেই হয় যারা অ্যাকচুয়ালি করে, কিন্তু আমরা মনে করি সেটা করার জন্য যে হাই এন্ড ব্যাপারটা দরকার সেটা আমরা রিচ আউট করার চেষ্টা করছি ইভেন্চুয়ালি সেটাই, যে আমরা যাতে আরো প্রফেশনাল পিয়ার্সিং আরো ভালোভাবে প্রোভাইড করতে পারি। যে জন্য আমরা যে পিয়ার্সিং গুলো করি তাদের সাথে বর্তমানে কলকাতা দাঁড়িয়ে যত আরো পিয়ার্সার্স আছে তাদের বেশ অনেক রকমের বক্তব্য, যে ওরা করে না এটা, আমরা তো করি এটা। আমরা করি না, তার বেসিক কিছু পার্টিকুলার রিজনস আছে, যেগুলো হয়তো অন্যদের নাও মানতে পারে, অসুবিধা নেই, তাদের আলাদা ভাবধারণা, আমাদের আলাদা ভাবধারণা হতেই পারে। কিন্তু সেটাই আমরা চাই যে বেস্টটা প্রোভাইড করার, কারণ হিউম্যান বডি রিয়াক্ট করে অনেক কিছুর সাথে, মেটেলের সাথে। যেরকম লোকেরা মনে করে যে সোনার গয়না পরা সব থেকে ভালো, কিন্তু এটা মিথ। সোনা কি খুব ভালো মেটেল? নিশ্চয়ই খুব ভালো মেটেল। তাহলে সিম্পল প্রশ্ন, যারা দেখবেন তারা বলতে পারবে, সোনা যদি খুব ভালো মেটেল হতো তাহলে পেসমেকার সোনার হতে পারতো এবং হাড় ভেঙে গেলে সোনার রিবস বসাতে পারতো। পসিবল নয়, কারণ কি সোনা ইজ নট মেড ফর আওয়ার উন্ড। সোনার পার্টিকুলার দেখবেন ওই জন্য বলে ক্যারেটস। ঠিক। সোনা নিজে খুব ব্রিটেল একটা মেটেল, সোনাতে খাদ মেশাতে হয় তবে গিয়ে সোনা শক্ত হয়। আমরা এখানে সার্জিক্যাল স্টিলের জুয়েলারি বা টাইটেনিয়ামের জুয়েলারি প্রোভাইড করি, কারণ কি দিস ইজ আ মেটেল যেটা তৈরি করা হয়েছে হিউম্যান উন্ডে বসার জন্য। আমি যখন আপনাকে পিয়ার্সিং করেছি আমি একটা উন্ড দিচ্ছি আপনাকে, ওটা শুধু দেখতে সুন্দর, কিন্তু ইটস আ উন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। তো ওই উন্ডটা যাতে উন্ডের মতনই ট্রিটেড হয় সেটা আমাদের লক্ষণ থাকে, যে আমি একটা উন্ড দিয়েছি, সেই উন্ডটা ঠিকঠাক ভাবে হিল হবে, তারপর আমি আমার ইচ্ছা মতন জুয়েলারি চেঞ্জ করবো। বা মানে সোমনাথ দা, যার কাছ থেকে আমি পিয়ার্সিং শিখেছি, এখানকার সিনিয়র পিয়ার্সার,
সোমনাথদা একটা খুব ফেমাস কথা বলেন, আমি সেটা শেয়ার করছি আপনাদের সাথে, যে পিয়ার্সিং এর হোলটা হচ্ছে বাল্বের হোল্ডারের মতন। ঠিক। বাল্বের হোল্ডারটা যদি আপনি পারফেক্টলি ফিট করাতে পারেন, আপনার মুড অনুযায়ী আপনি তাতে বাল্ব চেঞ্জ করতে থাকতে পারবেন, সেম জাস্ট লাইক ইউর জুয়েলারিজ। কিন্তু যদি হোল্ডারটাই ঠিক না থাকে, আপনি দামি দামি যতই বাল্ব আনুন না কেন, ওটাই হোল্ডারে ফিক্স হবে না, বসবে না। সো যদি আপনার পিয়ার্সিং হোলটাই ঠিকঠাক ভাবে হিল না হয়, তাহলে আপনি যতই জুয়েলারি কিনুন না কেন, যাই করুন না কেন, আপনি সেই জুয়েলারিটা পরে ওটার এস্থেটিকটা মানে কন্টিনিউ করতে পারবেন, যেটা আপনি আপনার যে লুকটা আপনি চাইছেন সেটা আপনি আনতে পারবেন না। তো সেই জন্যই বললাম যে আমরা স্টুডিওতে বেশ কিছু পিয়ার্সিংসই করি, আবার ম্যাক্সিমাম সব পিয়ার্সিংসই করি, বেশ একটা রিজিয়নের পিয়ার্সিং আমরা করি, যেরকম বললাম যে নিডল পিয়ার্সিংস আমরা করি না, এবং আমরা কোনো ডার্মাল পিয়ার্সিংস করি না। হাই সবাইকে। এটা হচ্ছে কয়েল মেশিন, এগুলোর ওয়েট অনেক বেশি হয়। এটা হলো কয়েল মেশিন। আচ্ছা, তো এটা আমরা ইনস্টল করব, পুরো প্র্যাকটিস করা হয়, যাতে আমরা যেমন এখন মডার্ন যুগে অনেক রকম স্টেনসিল বেরিয়ে আসছে, আমরা পুরো ম্যানুয়ালি আমরা ট্যাটু করতে পারবো, মানে এতটুকু নলেজ আমাদের দেওয়া হয়। আমি 2024 থেকে ট্রাই করছিলাম ট্যাটু শিখবো, তো 2025-এ এসে আমি এই ড্রিমটা পুরো করতে পারি। তো আজকে আমার শেষের দিকে কোর্স। তো এই হলো গ্রিপ। স্কিন পেয়েছো এখনো? না, আমাদের স্কিন নিজের গায়ে নিজে ফার্স্ট ট্যাটু হবে। তো আমি কালকে ঘরে রাতে আমি ট্রাই করছিলাম যে আমি একটা কারেজ বলে ট্যাটুটা করাবো। তো আচ্ছা আচ্ছা। ফার্স্ট আমি কালকে রাতে ট্রাই করেছি, যেহেতু আজ থেকে আমাদের ডেট স্টার্ট হয়ে গেছে এক্সামে। তো এটার প্লেসমেন্ট মানে সবগুলো ঘরেই দেখছিলাম। মানে এখনো ছুঁচ দাওনি? না না, এটা স্টুডিওতে আমাদের বুক করে, এক্সাম ডেট বুক করে, তারপর নিজের গায়ে আগে ফার্স্ট ট্যাটু আমি নিজের গায়ে করব, তারপর আমি আরো 4টে ক্যানভাস নিয়ে আসবো যাদের উপর ট্যাটু করব, তারপর আমার সার্টিফিকেট। ভালো বন্ধুরা। আচ্ছা নিলাম, একটা কথা বলো, এই যে প্রসিডিওরটা এক্সামটা ব্যবস্থা করেছো, এটা পুরোটা কি নিজের ডিজাইন করা? পুরো যে ব্যাপারটা, হ্যাঁ, কোর্সটা তো পুরো আমাদের পুরো নিজের ডিজাইন করা এইভাবেই, যে এখানে পরীক্ষা দিতে হবে, এইভাবে করতে হবে। নেক্সট লেভেল। এটা আমাদের সেম ভাবেই ইনস্টল হয়। কয়েল মেশিনটা আমাদের যেমন এই টিপটা লাগালাম না, এখানে অ্যালাঙ্কি দিয়ে অ্যালাঙ্কি আছে, টিপটা এখানে ইনস্টল করতে হয়। যেমন এটা 9 কার্ভ ম্যাগ আছে, আরো ডিফারেন্ট নিডল আছে, লাইনার আলাদা আছে। এটা শেডার 9 কার্ভ ম্যাগ, এই ম্যাগনামটা দেখা যাচ্ছে, এর মধ্যে 9টা নিডল আছে। তো আমরা ফার্স্ট এই নিডলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার মনে হয় তোমার গুরুকুলটা খুব সুন্দর পেয়েছো, তাই না? রাবার ব্যান্ডটা খোলা। হ্যাঁ 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 এত সুন্দর বুঝিয়েছে না। হ্যাঁ। তো ট্রেনিং দারুন। হ্যাঁ, আমাদের প্রপার ট্রেনিং। তো আমরা এটাকে হালকা করে লাগিয়ে জাস্ট কি আছে, নিডল কি আছে পুরোপুরি এ নিজে এভাবে পাঞ্চ করবে, এরকম করে করে পাঞ্চ করবে। এই যে এমনি করে নিডলটা যখনই আমি পাওয়ার দেবো, তো নিডল কন্টিনিউ বেরোতে থাকবে। এবার তার উপর ডিপেন্ড করছে স্পিড, কতটা স্পিডে করবো, নাহলে স্কিন কেটে যেতে পারে আমাদের। তো সেই সব কিছু আমাদের পুরোটাই শেখানো হয়, যাতে স্কিন না কাটে, আমরা যাতে ট্রমাটাও ঠিক মতো করে বুঝতে পারি নিজের শরীরে, যাতে পুরোপুরি ড্যামেজ না হয়, কারণ এটা তো বারবার চলবে। সেম রোটারির মধ্যে প্রবলেম হচ্ছে মানে চেঞ্জটা হচ্ছে যে এটা মোটরের সাহায্যে চলে, আর এটা কয়েলের সাহায্যে চলে। তো দুটো মেশিন ডিফারেন্ট। তারপর আরো যা টেকনিক্যাল জিনিস আছে সেম। আর এটাও রোটারি, এটা হচ্ছে রোটারি পেন মেশিন। এর কিন্তু আবার এই লং নিডলটা ইউজ হয় না, এর নিডল ডিফারেন্ট নিডল ইউজ হয়। এরা কি প্রত্যেককে ওদেরকে নিজেরকে কিনে নিয়েছে এগুলো, না এসব এখান থেকে প্রোভাইড করা হয়? মেশিন এইগুলো প্রোভাইড করা হয়, তারপরে এগুলো অ্যাডভান্স যে যার মতন কিনবে। তো আমি একটা নিউ নিডল বের করলাম। আমাদের সব যা আসে সব মানে এখানে ডেট লেখা থাকে, এক্সপায়ারি ডেট পুরোপুরি। আচ্ছা। যেমন মেডিকেল ইকুইপমেন্ট, তেমন এই ইকুইপমেন্ট গুলো। তো আমি এটাও ম্যাগনাম একটা। এই যে ছিঁড়ে দিলে অসুবিধা হলো না? না না, এটা তো আমি প্র্যাকটিসে ইউজ করে নেবো, এটা তো কারোর গায়ে ইউজ করছি না, তো জাস্ট দেখানোর জন্য। আচ্ছা। এগুলো আমার প্র্যাকটিসের জন্যই কেনা নিডল গুলো সব। টাকা পয়সা কোনো কমতি নেই? না না, মানে এগুলো তো ধরাই আছে, মানে এটা মানে এটাই খরচা সাপেক্ষ। এই হচ্ছে নিডল। তো আমরা এখানে মেশিন ডিফারেন্ট কোম্পানির ডিফারেন্ট মেশিন। তো এটা খুব কুইক হয়ে গেল। এটা আমি দেখলাম নীলের হাতে এরকম নিয়ে একটা করছিল। এটা স্টার্ট করলাম। ও, এগুলো ডিজিটাল? হ্যাঁ। তো আমার এখন 8.5 ভোল্টে চলছে। তো আমি যখনই নিডলটা স্টার্ট দেবো। আচ্ছা আচ্ছা। এখন কি ইয়ে আছে এর মধ্যে, কালি আছে? না না, ইঙ্ক তো নেই, ইঙ্ক সাইডে আমরা ইনস্টল করব। যেরকম দোয়াতের মতন ওরকমই ইউজ। আচ্ছা, আমি কি একটু দেখতে পারবো এখানে লাগিয়ে? দেখুন, এটা কতটা প্রেস করতে হবে? যেমন আমি যদি ইঙ্ক ছাড়াই এখানে করি, তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যাচ্ছে আর কি, আচ্ছা। মানে ঢুকছে, আপনি নিজে ট্রাই করতাম এটা ভেঙেও যেতে পারে। না, ভাঙবে না, হাত না লাগে, নাহলে হাতে ঢুকে হাতে ঢুকে ফুটে যাবে যাবে দেখবে, কিন্তু। হ্যাঁ। না না, আমার এই ট্যাটু করা অভ্যাস আছে এই যে। হ্যাঁ। ঠিক, আচ্ছা এটা ইঙ্ক না দিলে বোঝা যাবে না, একটু প্রেস, আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওটা ঢুকলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ, যাচ্ছে নিডলটা। এবার যে যেমন এইভাবে করা যাবে এটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব রকম, যেমন আমরা ব্রাশ চালাই এখন সেরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে এরকম করে ঘষে 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 আনতে হবে। আমি এবার লিজার্ড এটুকু সরিয়ে নিচ্ছে। স্কিন ট্যাটুর আমি হচ্ছে একজন সদস্য, হ্যাঁ সদস্য না স্টুডেন্ট। এটা হচ্ছে হাইজিনের জন্য প্রথম, তাই তো? ফার্স্ট স্টেপ। তো আমরা এইগুলো র্যাপ করার পর আমরা মেশিনটাকেও র্যাপ আপ করে নেবো, কারণ হাইজিনটা আচ্ছা প্রচন্ড ইম্পর্টেন্ট, এটা একদম প্র্যাকটিসের মধ্যেই থাকবে। ফাইবারের, হ্যাঁ আচ্ছা তো ফাইবারের লাইনার, তো আমরা এখান থেকে লাইন টানতে পারি। তো আমাদের ফার্স্ট যখন শেখানো হয় ক্লাসে, তখন আমরা ঠিক এই, আমি ফার্স্ট শিখবো না, আমি চোখ আঁকবো একটা। আচ্ছা এটা চোখ আঁকবেন। আচ্ছা আমি এতটাই করলাম, ঠিক আছে, এটা আমি ট্যাটু করতে চাইছি। তো এবার দারুণ আঁকে কিন্তু দাদা। দারুণ দারুণ। তো এবার হচ্ছে মেন ব্যাপারটা যে ভোল্ট, তো এই ভোল্ট কি নির্ভর করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইন শেডিং সবকিছুর উপরে ভোল্ট নির্ভর করবে। এটা কত ভোল্ট হবে? এটা কত ভোল্ট হবে? এবার এটা আমি যেমন আমার এবার ভোল্টের সাথে হ্যান্ড স্পিড, আচ্ছা হ্যাঁ তো যেমন, তো আমরা ফার্স্ট কি করব, লেফট রাইট দিয়ে আপনি করেন, তো আমি রাইটে করে বাঁ দিক থেকে আমি এটা নেবো। ফার্স্ট একটা আগে লাইন টেনে দেখে নেবো। আগে আমরা দাঁড়ান, আগে আমরা এখানে অয়েন্টমেন্টটা লাগাবো, ঠিক আছে, লাইন টানার আগে, ট্যাটু করার আগে অয়েন্টমেন্টটা হ্যাঁ হালকা করে একদম স্প্রেড করে দেবো, বেশি না, হালকা করে। এবার আরো হালকা হবে, আরো লাইট, আরো হালকা হবে, কারণ যখন আমাদের ইঙ্কটা ছেটকাবে তখন এর উপরেই পড়বে, তাহলে আমরা ইজিলি রিমুভ করতে পারবো। আচ্ছা আচ্ছা তো অয়েন্টমেন্টটা খুব দরকার, ঠিক আছে। তো এর উপরে একটা ইঙ্কটাকে ডোবাবো হালকা করে, হ্যাঁ ডুবেছে একটু, বেশি না, হ্যাঁ একটু, হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা এবার এখান থেকে আমরা একটা লাইন ট্রাই করবো যে আমাদের কাটছে কিনা। এটাকে স্ট্রেচ করো ফার্স্ট, আমরা ঠিক ধরলামই, অয়েন্টমেন্ট আছে, এই যে মিডলটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ ধীরে ধীরে যাবো, ফার্স্ট যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা লাইন হয়ে গেল। হ্যাঁ তো এইভাবে ধীরে ধীরে, মানে আমরা আবার ইঙ্ক নেবো, আবার ইঙ্ক নেবো, আবার ইয়ে করবো, এটা কন্টিনিউ হতে থাকবে প্রসেসটা। তুমি প্রদীপ দাসের তুমি প্রোগ্রামটা দেখো, আমার মুখটা যেন কেন কেন জানি না, আমার একদম এক লাগছে। বুঝতে পেরেছি, সব ট্রেনিং এর ব্যাপার। মানে এই যে কাঁপছে সেটা কাঁপা যাবে না, যেহেতু কন্টিনিউ প্র্যাকটিস করে করে যেতে হবে। আর এই নিতে হবে আর মুছতে হবে একটু, ঠিক আছে, বুঝে গেছি। আর ভুল করে এটা আঙুলে ঢুকিয়ে দিলে গেলাম। হ্যাঁ মানে ওটা তো একদমই করা যাবে না, কারণ এটা স্কিনের সাথে ইয়ে হচ্ছে, টাচ হচ্ছে। অপূর্ব অপূর্ব, সত্যি মানে এটা আমার সৌভাগ্য হলো যে নিলয়ের জন্য এটা আমার হাত দিয়ে প্র্যাকটিস করার। বেসিক্যালি এটা আমার হাতে বানানো মেশিন। এটা একটা কাটা চামচ আছে, এখানে মোটর আছে, এটা বাটনের মধ্যে একটা পেনের নিব আছে, বিকজ এটা ক্ষয়ে যায় যখন ঘুরতে ঘুরতে, তো যাতে না ক্ষয়ে তাই জন্য পেনের নিব ঢোকানো। আচ্ছা, এটা একটা গিটার স্ট্রিং, আর ওর সাথে একটা পেনের রিফিল আছে, যেটার মধ্যে আমি নিডল লাগিয়ে, এটা সিরিঞ্জের নিডল দিয়ে আমি ট্যাটু করতাম আগে, কারণ তখন ট্যাটু নিডল অ্যাভেলেবেল ছিল না আমার কাছে। সো এটার মধ্যে সিরিঞ্জের নিডল লাগানো হতো, এরকম ঢুকিয়ে এখানে, অ্যান্ড এখানে নিডলটা লাগিয়ে, হ্যাঁ এটা একটা পার্কার পেন ছিল। তাহলে নিডল স্ট্রোক যদি দিতে হয় তখন এটা কিভাবে পসিবল ছিল? তখন এটা পাওয়ার ভোল্টেজ এটা থেকে আপ ডাউন করা যায়। আচ্ছা, এটা থেকে ভোল্টেজ 1.5 থেকে 12 ভোল্ট অবধি আমরা চেঞ্জ করতে, এটা এখনো চলে মেশিনটা, আচ্ছা বুঝতে পেরেছি, এখনো চলে। ঠিক। আর এটার সাথে আমার কানেক্টর ছিল হচ্ছে এটা একটা বাটি, স্টিলের বাটি, ওটার মধ্যে সুইচ লাগিয়ে একটা ফুট সুইচ বানানো হয়েছিল। এটা চিপলে মেশিন অন হতো, আবার তুলে দিলে পা দিয়ে এটা মেশিন কন্ট্রোল করার জন্য। তো আর এই ক্লাচ পেন্সিল গুলো কেনা হতো তখন, এই টিপ গুলো প্রত্যেকটা ট্যাটুর জন্য একটা একটা করে টিপ
ইউজ করা, তখনকার এই সেট আপ। এই সেটআপ ছিল এগুলো। তো হ্যাঁ। এখানে কি তোমার করা হয়েছে এমন ট্যাটু রয়েছে এটা দিয়ে, এই সেটআপ দিয়ে? হ্যাঁ, আমি যখন মানে ট্যাটু মেশিন কেনার আগে এটা দিয়ে আমি অনেক ট্যাটু করেছি। তোমার হাতের এই তোমার শরীরে আমার কোনো tattoo পায়ে করা আছে, আর এটা আমার হ্যান্ড পোক, মানে নীল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে ঠিক, করা হ্যান্ড বুঝতে পোক পেরেছি। হয়েছিল, সেটা করা। এটা আমার করা প্রথম ট্যাটু স্কুল টাইমে। এটা থেকে ভোল্টেজ পুরোনো অ্যাডাপ্টার যেরকম হতো, এই পুরোনো অ্যাডাপ্টারই বেসিক্যালি। নিলয় দাস একটা নাম, একটা ব্যক্তি। এটাকে যখন ব্র্যান্ডের যখন কনভার্ট করার জন্য লিজার্ড স্কিন ট্যাটুস ভাবা হলো, এই নামটার পিছনে কি ভাবনা ছিল যে এই নামটা হবে? লিজার্ড স্কিন নামটার পেছনে মানে দুটো কারণ আছে। আমি মিউজিশিয়ান ছিলাম, আর আমার একটা ফেভারিট ব্যান্ড আছে গজিরা, ওদের একটা ট্র্যাকের নাম লিজার্ড স্কিন, সেখান থেকে নেয়া। আর আরেকটা রিজন হলো ক্যামিলিয়ানও লিজার্ড ফ্যামিলিতে পড়ে, রাইট? আচ্ছা, ক্যামিলিয়ান যখন নিজের স্কিন কালার চেঞ্জ করতে চায়, সে করতে পারে, সেরকম মানুষও কিন্তু চেষ্টা করলে পারে, অনলি থ্রু ট্যাটুস। সেই কানেকশনটা রেখেই কিন্তু লিজার্ড স্কিন, যে আমরা মানুষ হলেও কি আছে, আমরা লিজার্ডের মতন স্কিন কালার চেঞ্জ করতে পারি উইথ ট্যাটুস। একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, পার্টনার হিসেবে পুনম দাস বড়ুয়া লিজার স্কিনের কতটা সাপোর্টিভ? টু বি ভেরি অনেস্ট, ও না থাকলে আজকে হয়তো লিজার্ড স্কিন যেই জায়গায় আজকে আছে সেই জায়গায় থাকতো না, ফর শিওর। বিকজ আমি একজন আর্টিস্ট, এবং বিজনেস কিভাবে হ্যান্ডেল করতে হয় বা কিভাবে ম্যানেজ করতে হয়, সেটা পুরোপুরি ওর ক্রেডেনশিয়াল। বিকজ ও একটা কোম্পানিতে HR ছিল আগে, একটা স্টুডিও চালাতে হলে, এতগুলো মানুষের সাথে কাজ করতে হলে, যে কিছু জিনিস আমাদেরকে রাখতেই হয়, লাইক রুল বলবো না, বাট আমাদেরকে কিছু জিনিস মেনে চলতে হয়, সেগুলো খুব ইম্পর্টেন্ট একটা লাইফে স্টেবিলিটি আনার জন্য। সেটা পুরোপুরি ওর ক্রেডেনশিয়াল। ও না থাকলে আজকে যেই প্রসেসটা, ম্যানেজমেন্টটা, সেটা আমার পক্ষে তো সম্ভব হতো না। কারণ আমি মানে আমি একদমই গোছানো না, আর্টিস্টরা খুব একটা গোছানো হয় না। আমি এদিক ওদিক সব জিনিসপত্র একটা নিজস্ব ভাবনায় চলে গেলাম, কিন্তু ওই ভাবনা থেকে টেনে আনার পেছনে কিন্তু ওর হাতটা, যে আচ্ছা প্র্যাকটিক্যালিটিটাও দেখতে হবে। শুধু মানে আর্ট করেই শুধু যে সার্ভাইভ করা যায়, এটা কিন্তু ডেফিনেটলি ট্রু, বাট ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। সেই ব্যালেন্সটা রাখার জন্য ডেফিনেটলি পুনম বড়ুয়া দাস ইম্পর্টেন্ট। কে আমি জানতে পারি? উনি আমার ওয়াইফ। হ্যাঁ, এইটা বলতে হবে, আমি তো আর বলতে পারি না, এটা বলতে হবে। নিলয় দাসের এখান থেকে গ্লোবালাইজেশন যে পুরো ব্যাপারটা হওয়ার, সেই বিষয়ে আমি জানার চেষ্টা করবো। যখন বাইরের যাওয়া হলো এবং বাইরের কাজ করা হচ্ছে, কতটা ডিফারেন্স এখান থেকে বাইরের কাজের? আমি চেষ্টা করি আমাদের যে হাইজিন স্ট্যান্ডার্ড বা স্টুডিও স্ট্যান্ডার্ডটা একটু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে। প্রত্যেকটা জিনিস, কারণ ইন্ডিয়ান একটা হাইজিন স্ট্যান্ডার্ড আছে, ইউরোপিয়ান একটা হাইজিন স্ট্যান্ডার্ড আছে। তো সেই হাইজিন স্ট্যান্ডার্ডটা কিন্তু চেষ্টা করে ওখান থেকে আমার অনেকটা শেখা, জানা, যে কিভাবে প্রসেস, কিভাবে হাইজিন, কিভাবে স্টেরিলাইজেশন, এবং প্রত্যেকটা জিনিস কিভাবে আপ টু ডেটেড রাখতে হয়, সেটা কিন্তু অনেকটা আমাকে ইউরোপ থেকে হেল্প করেছে, ওখানে স্টুডিওতে কাজ করে জানায়। এখন এখান থেকে যখন 3 মাসের জন্য তোমার জার্মানি যেতে হয়, তখন এটা কি শুধুমাত্র একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে আর্টের যে কোলাবোরেশন, এই পার্টেই যাওয়া হয় না? ওখানে আলাদা কোনো কাজ বা প্রজেক্ট থাকে? মেইনলি আমি যাই অ্যাজ আ ট্যাটু আর্টিস্টই ওখানে। তো প্রথম আমার এক্সপোজারটা হয় 2013-তে। আমি নেপাল ইন্টারন্যাশনাল ট্যাটু কনভেনশনে ট্যাটু করছিলাম। সেখানে শায়েন বলে একটা ব্র্যান্ড আছে, যারা কিনা মেশিনারিজ, নিডলস এগুলো তৈরি করে, এবং ডেফিনেটলি দে আর দ্য বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। ওরা আমাকে, মানে আমি ওদের চোখে পড়ি, এবং জানি না কেন ওদের আমার কাজ ভালো লাগে, এবং সেখান থেকেই স্পন্সরশিপটা আসে। তারপর 2014-এ আমি প্রথম বার্লিন ট্যাটু কনভেনশন যাই, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করি। তারপর সেইটা চলতে থাকে, এবং মানে প্রত্যেক বছরে আমাকে 5.5 মাস
5 মাস করে থাকতে হতো, সেটা এখন কমিয়ে আমি 3 মাস করেছি। এখন আরো কমানোর চেষ্টা করছি, কারণ রিসেন্টলি 2 বছর আমার ছেলে হয়েছে। আচ্ছা। তো চেষ্টা করি যতটা ওর সাথে সময় কাটানো যায়, আর অতটা টাইম ওকে ছেড়ে থাকাটাও খুব খারাপ লাগে আর কি। এখানে 2 বছর পর পর একটা কনভেনশন হয়, যেটা পুনেতে হয় মনে হয় যত সম্ভব, দিল্লিতে হয়, আর কলকাতায় কলকাতায় তোমার দায়িত্বে। হ্যাঁ, কলকাতায় আমরা অর্গানাইজ করি। আচ্ছা, পুরো ব্যাপারটা একটু জানতে চাইবো। ট্যাটু ফেস্টিভ্যাল বা ট্যাটু কনভেনশন হচ্ছে আর্ট গ্যাদারিং, যেখানে পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইন্টারন্যাশনাল যখন হয় তখন পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে আর্টিস্টরা আসে, এবং ইটস আ ভেরি ফ্রেন্ডলি কম্পিটিশন। এটা না যে খুব মারমার কাট এরকম ব্যাপার নয়, আমরা প্রত্যেকের থেকে শিখতে পারি, জানতে পারি, তাদের কালচারের ব্যাপারে জানতে পারি, তাদের আর্ট ফর্মটা শিখতে পারি, জানতে পারি। কারণ আমি নিজে সেলফ টট আর্টিস্ট, কিন্তু আমি শিখেছি সব থেকে বেশি কিন্তু কনভেনশন দেখে, বিকজ আমার মেন্টর হিসেবে কেউ ছিল না। এটা আমার একটা বড় আক্ষেপ জীবনে। যা করেছি নিজে ভুল করে সেখান থেকে শিখেছি। আজকে হয়তো আমার মেন্টর থাকলে সেটা আমি অনেক ফাস্ট শিখতে পারতাম, জানতে পারতাম। শিখছি এখনো, শেখার তো কোনো শেষ নেই। তো ডেফিনেটলি কনভেনশন নতুন আর্টিস্টদের জন্য খুব হেল্প করে জানতে, শিখতে, এবং যে আর্ট, ট্যাটু আর্ট কোন স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া যায় সেই কারণেই কিন্তু সেই কম্পিটিশনস হয়। খুব ফ্রেন্ডলি ওয়েতে হয় এখানে। তো ডিফারেন্ট ক্যাটেগরিজ থাকে, সেখানে লোকেরা পার্টিসিপেট করে। পুরো 3 দিন ধরে ফেস্টিভ্যালটা হয়। এটা হয় কোথায়? আমাদের লাস্ট ইভেন্টটা হয়েছিল বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টার। এটা কি পুরো দায়িত্ব একা নিলয়, না কোলাবোরেশন করে এই পুরো কাজটা করা হয়? ট্যাটু ফেস্টিভ্যালের দায়িত্ব ডেফিনেটলি আমি এবং আমার টিম, স্পেশালি আয়ুষ্মান আছে। আয়ুষ্মান ব্যাকবোন অফ কলকাতা ট্যাটু ফেস্টিভ্যাল। ও পুরো জিনিসটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। ও না থাকলে এতটা স্মুথ আমার জন্য হতো না। তো যদি বলা যায় কোলাবোরেশন আমি এবং আমার টিমের সাথেই কোলাবোরেশন এটা। আর আমরা এবার কলকাতা ট্যাটু ফেস্টিভ্যালের সাথে সিসিইউ ফেস্টিভ্যালও করেছিলাম অ্যাজ আ কোলাবোরেশন। সেখানে সিসিইউর একটা নিজস্ব টিম আর আমাদের টিম, এই দুটো টিম মিলে কোলাবোরেশন। সিসিউর দায়িত্ব কি আছে জানো? সিসিইউ করে হচ্ছে মেঘদূত রয় চৌধুরী ফ্রম টেকনো ইন্ডিয়া গ্রুপ। ওরাই মেন সিসিইউ ফেস্টিভ্যালটাকে অর্গানাইজ করে। তার মানে ওখানে দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে তোমার পার্ট, একটা সিসিউর পার্ট। মেঘদূতের সঙ্গে তোমার কেমন সম্পর্ক? হি ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন্ড। তো আমরা এটা আসলে কথা শুনতে চাইছি যে বন্ধুত্বের একটা জায়গা রয়েছে, বন্ধুত্বের এমন জায়গা রয়েছে যে তার হাতের যে ট্যাটু সেটাও তুমি তোমার মতন করে এটা কি ওর আইডিয়া ছিল না তোমার আইডিয়া? ওর আইডিয়া পুরোপুরি। এটা পুরোটা আইডিয়া না? এমনি কোনো আইডিয়া তোমার কাছ থেকে থাকে না যে তুই এটা করলে আরো বেশি ভালো লাগবে, বা তুমি এটা করলে? যেহেতু আমার বন্ধু, ওর যেই ট্যাটুটা করেছে ওটা আমার স্টাইল অফ ওয়ার্ক নয়। আচ্ছা। কিন্তু যেহেতু বন্ধু এবং আমি, ডেফিনেটলি ও যেটা চেয়েছে সেটা আমি করার। বাট ডিজাইনিংটা আমার ছিল, ও আইডিয়াটা ও দিয়ে দিয়েছিল যে এরকম ধরনের চাই, তো তারপর ডিজাইন করে। আমরা আজকে সারা দিন ধরে অনেক জ্বালিয়েছি সত্যি, এত কারণ এই যে একদমই নয়। একাগ্রতার কাজ, এটা অবশ্যই আমি অস্বীকার করবো না, আমি নিজেও দেখেছি। তো সেখানে আমি বারবার প্রশ্ন করেছি, বারবার ডিস্টার্ব করেছি, পুরো টিমকে ডিস্টার্ব করেছি ছুঁচ নিয়ে। আমার ভয় লাগছিল যদি আমাকে আবার এদিকে দেখানো হয়। কিন্তু এই আজকে যদি আমি এখানে না আসতাম, হয়তো এইভাবে কাজ হচ্ছে, শুধু নিলয়ের কাজ নয়, আমি লেজার স্কিন ট্যাটুর কাজ বলছি না, কিভাবে একটা পুরো দেশের মানে ছাত্র ছাত্রীরা এসে এখানে শিখছে। এটা সবার ভালোবাসা, ওটা ছাড়া এটা পসিবল না। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এটা কার্ট্রিজ নিডল, এটা আমাদের বার নিডল, আর একটা ড্রয়িং পেন, এটা স্কিন মার্কার। এটা স্কিন মার্কার। আচ্ছা, আমি তাহলে নিলয়ের কাছ থেকে এটা আমি স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। এটা আমার, আমি বললাম আবার যে আমি যেখানে যেখানে যাই কিছু না কিছু নিয়ে আসার চেষ্টা করি, তো এটা আমার স্মৃতি হিসেবে থাকবে এটা। থ্যাংক ইউ।